আজকে আমাদের ফার্স্ট বয় এখন আছে মোহাম্মদ শফিউল আলম এখন আছে। প্রধানত ফারহান আপুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। জি বলেন। হ্যালো, জি বলেন ভাইয়া। ফারহান আপুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। জি বলেন, শুনতেছি তো আমি। হ্যালো। জুনুন ভাই মনে হয় আপনাকে শুনতে পাচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি। ইভাবু কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার এখন? এই তো আছি আপু, মোটামুটি ভালো মন্দ মিলেই আছি, তবে আগের থেকে ভালো আছি। আপনি বু- কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। বুকের ব্যথা কমে গেছে? হ্যাঁ আপু। বুকের ব্যথা কমে গেছে? হ্যাঁ, বুকের ব্যথা তো এমনি আপু নাই আর। ওই বলছিলাম না যে হিচকি বা আপনার হচ্ছে ওই যে হামের সাথে ব্যথাটা লাগে, তাছাড়া নাই। তো ঠান্ডা ও, পড়ছে না আপু, ঠান্ডায় যে দেখেন এখন একটু ঠান্ডা পড়ছে না, আমার হ্যাঁ। কি হইতেছে আপু, কাশি কালকে থেকে শুরু হয়েছে। সকালে অনেকক্ষণ কাশছি, আবার একটু শ্বাস ভার হয়ে আসতেছে, শ্বাস কষ্ট হইতেছে একটু। ও, ঠিক হয়ে যাবেন আস্তে আস্তে। এমনিতেও তো ঠান্ডা গরম এগুলাই পড়তেছে, এজন্য আরো বেশি সমস্যা। আমার আসলে আপু এই যে ঠান্ডা পড়লো হঠাৎ করে, এটা আসলে আমার জন্য একটু প্রবলেম, একটু বুঝে নিত। হ্যাঁ, এই জন্যই এখন একটু ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। এটা মানে অনেকটা বলতে পারি। আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া যে আমি যে স্ট্রেসটা পার করে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন। এখন হ্যাঁ। কতদিন থাকবো আল্লাহ পাক ভালো জানে। ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, অবশ্যই দোয়া রাখবেন। হ্যাঁ। আসলে বই ফারহানা আপু কি করেন? এই তো আপু, বাচ্চারা ঘুম পাড়াইলাম। আপনাদের কি অবস্থা? এই তো সন- আমি ভালো। তো বলছি আপনার সাথে তো কথাই হয় না আমাদের মোটেও। আমি তো একদিন বলছি যে ফারহান আপু ঘুমাইতেছে। আমি তো ফারহানা এটা ভাবছিলাম। খুব একটা অ্যাক্টিভ না, মেবি তার প্রবলেম আছে, এই জন্য হয়তো active কথা হয় না। রাস্তায় বাচ্চাকে ঘুম পাড়ায় আর কথা বলা যায় না, কথা বললেই উঠে যায়। আহ, এসব কোনো ব্যাপার না। সোনামা পড়ছে নাই। আর আসলে আমি এমনিতে একটু কথা কম বলি, তো এটা একটা সমস্যা আমার। নিশাদ আপু, হ্যাঁ। সোনামা আপু কই? আসে নাই মনে হয় এখনো। না। আসে নাই এখনো। ফারহানা আপু প্র্যাকটিস কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আপনাদের কি অবস্থা? আমাদেরও ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। আপনার বাবু সুস্থ আছে এখন? আছে, এখন মোটামুটি সুস্থ আছে। তো সার্জারি করানোর পর থেকে একটু সুস্থ আছে। উম, হুম। ওই সময় কয়েকটা ক্লাস মিস গেছিলাম, ওগুলো এখনো কভার করা হয় নাই। আস্তে আস্তে করে নিয়েন, সমস্যা নাই। জি। আর না পারলে তো ওই নিশাত আপু আছে।
সবাই আছে, সমস্যা সমস্যা নেই, নাই। গ্রুপে তো মেসেজ দিলে সবাই হেল্প করবে। হ্যাঁ, একজনই হেল্প করবে এমন না, সবাই হেল্প করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ। তারপর কি অবস্থা বলেন? আমাদের গত ক্লাসে তো আমরা অ্যানালাইটিকটা দেখেছিলাম, আপনারা কানেক্ট করাতে পেরেছেন ওয়েবসাইটের সাথে? অ্যাক্টিভ হয়েছে? জি ম্যাম। জি ম্যাম, জি হয়েছে। ম্যাম। আচ্ছা, সবারই ডেটা কালেকশনটা অ্যাক্টিভ হয়েছে তাই তো? জি আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না? জি দেখা দেখা জি। যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনাদের কোশ্চেন থাকলে নিতে পারি, আর হচ্ছে আগামী মানে গত ক্লাসটা একটু রিভিউ করে দেন আজকের টপিকটা হচ্ছে আমরা আলোচনা করতে পারি। ম্যাম, অ্যানালাইটিক রিপোর্ট কি ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে আলাদাভাবে? হ্যাঁ, করা লাগতে পারে। এটা কি আহ, ম্যাম এক্সেল শিটে দিব? হ্যাঁ হ্যাঁ, ওইটা রিপোর্টের একটা ফরম্যাট দিয়ে দিব আপনাদেরকে। তো ব্লগ রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, আমরা ব্লগ রিলেটেড ওয়েবসাইট দেখি নাই? আহ, যারা হচ্ছে টিপস শেয়ার করে, বিভিন্ন ধরনের আর্টিকেল শেয়ার করে, ওই রিলেটেড ওয়েবসাইট গুলা কি করে অ্যানালাইটিক এর মাধ্যমে তাদের কন্টেন্ট গুলা একটু অ্যানালাইসিস করে, এবং মেইনলি তাদের টার্গেট থাকে কিন্তু আম, মানে অন পেজ এসইও এন্ড অফ পেজের থ্রুতে এন্ড সোশ্যাল শেয়ারিং এর থ্রুতে কিন্তু ভিজিটর নিয়ে আসাটা। পেইড অ্যাডের দিকে দেখা যায় যে ক্লায়েন্ট গুলো যায়, বাট খুব কম আর কি। বাট যখন ই কমার্স সাইট নিয়ে আপনারা কাজ করেন, তখন কিন্তু আমাদেরকে আরেকটু কিন্তু অ্যাডভান্সে যাইতে হয়, তাই না? বাট সেখানেও কিন্তু আপনার অ্যানালাইটিক রিপোর্টটা বা ডেটাটা কিন্তু থাকবে। যখন ই কমার্স সাইটে যাবো তখন আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, যেটা গত ক্লাসে বলেছিলাম, ওই টুলটার হেল্প নিব। এছাড়া দেখা যায় যে মানে আমি যেগুলো ব্লগ রিলেটেড সাইটগুলোর সাথে কাজ করেছি, দেখা গেছে যে ওরা অ্যানালাইটিক অ্যান্ড ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করিয়ে কিন্তু সকল ডেটা হচ্ছে কি করে থাকে, কালেক্ট করে থাকে, এবং সে তার উপর বেস করে ডেটাগুলো অ্যানালাইসিস করে থাকে। এন্ড যখন আমরা আরো অ্যাডভান্সে যাব, লাইক ই কমার্স সাইটগুলো কি করে, ওরা কিন্তু স্পন্সর্ড অ্যাড এর মাধ্যমে কিন্তু মূলত সেল নিয়ে আসে, তাই না? সবসময় স্পন্সর্ড অ্যাড চলতেই থাকে। সেক্ষেত্রে ওই আমাদের ট্যাগটা মানে গুগল ট্যাগ ম্যানেজার যেটা, সেটা হেল্প করে থাকে। তো সেক্ষেত্রে অ্যানালাইটিকের যদি তথ্য বা ডেটা দিতে হয় আপনার অডিয়েন্সকে, সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে আপনি কি করবেন, কি চাইবে আপনার কাছে, তার উপর বেস করে আপনি মানে আপনার শিট রেডি করবেন। যে আপনার কাছে সকল ধরনের তথ্য নাও চাইতে পারে, আবার অনেক সময় আছে যে আপনাকে, আপনি তার কন্টেন্ট রাইটার, আপনার হচ্ছে কোন কন্টেন্টের উপর কি টাইপের প্রভাব পড়ছে তার উপর বেস করে আপনাকে একটা ডিসিশন মেক করে আপনাকে কাজ করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে রিপোর্ট প্রোভাইড নাও করতে হতে পারে। বাট যদি রিপোর্ট প্রোভাইড করতে হয়, আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতন রিপোর্ট সাজিয়ে কালারফুল করে আপনি দিতে পারেন। অথবা এই যে এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, বা ফরম্যাট আমরা হচ্ছে আরো আপডেটেড ফরম্যাটে বা আপনার পছন্দনীয় ফরম্যাটে আপনি সেটা কি কি ইনফো দিবেন তার উপর বেস করে আপনি হচ্ছে ফরম্যাট গুলো সাজিয়ে দিবেন। যেমন এখানে একটা, দুইটা, তিনটা, আহ, কয়টা, 1 2 3 4 5 6, 6টা টেবিল আছে কিন্তু এখানে, 6টা টেবিল কিন্তু এখানে সাজানো আছে। সো এভাবে যদি আপনার হয় এরকম যে আপনার এই সকল ধরনের ডেটাই প্রয়োজন হবে, সবগুলোই আপনি এভাবে টেবিলটা ফিল আপ করে দেবেন। আর স্পেসিফিক ডেটা প্রয়োজন হলে স্পেসিফিকলি আলাদা আলাদা ভাবে জাস্ট খালি ওই টেবিলটাই ফিল আপ করে দেবেন। যেমন এখানে ড্যাশবোর্ড সামারিতে কি থাকবে, প্রথমে আপনার হেডলাইনটা থাকবে গুগল অ্যানালাইটিক রিপোর্ট এক্সেল শিট ফরম্যাট। আচ্ছা, গুগল অ্যানালাইটিক রিপোর্ট ফর, যে সাইট হবে লাইক ফর ishikon.com, যে সাইট হবে সেই সাইটের টাইটেল দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনি ম্যাট্রিক্সে কি রাখবেন, ইউজারদের কারেন্ট পিরিয়ডে ইউজারদের সংখ্যা, এগুলো সব হচ্ছে আপনার অ্যানালিটিক পেজে গেলে কিন্তু এই সকল ডেটা দেখতে পাবেন, তাই না? গত ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে হচ্ছে যদি মেজার করতে হয়, এই যে পার্সেন্টেজ আকারে দেখাতে পারেন কতটুকু চেঞ্জ আসছে আর কি। তারপর সেশন, পেজ ভিউ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যদি মান্থলি ওয়াইজ দেখায়, যে আমি জাস্ট অনলি ডিসেম্বর মাসেটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে পেজেস পার সেশন, সেশন ডিউরেশন, বাউন্স রেট,
হ্যাঁ, নিউ ইউজার, তারপরে হচ্ছে রিটার্নিং ইউজার, এই সকল ডেটার পার্সেন্টেজ কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ট্রাফিকের ডেটা অ্যানালাইসিস। ট্রাফিকের ডেটা আমরা এখানে দেখি নাই, এখান থেকে আমরা গত ক্লাসে ট্রাফিকের ডেটা দেখি নাই। এই যে এখানে যদি হ্যাঁ আপনি ট্রাফিকে চলে যান, আপনার ট্রাফিকের কিন্তু ওভারভিউতে গেলে এই যে ওভারঅল ট্রাফিকদের ডেটা এখানে পাবেন। এখান থেকে আপনি খুঁজে খুঁজে যেখানে কোন কোন, লাইক আপনার ক্লায়েন্ট বললো যে আপনার আমার অর্গানিক ওয়েতে যে ট্রাফিক গুলো আসছে তাদের ডেটা অনলি অ্যানালাইসিস করে দাও। তো এখানে আপনি অনলি অর্গানিক সার্চে দেখাতে পারবেন, যেমন আমাদের এখানে দেখাচ্ছিল না, তাই না, সব দেখাচ্ছিল না, পরে আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়েছিলাম যেখানে অর্গানিক থেকে কয়টা আসছে ট্রাফিক, তারপর হচ্ছে কোথা থেকে আসতে পারে আমাদের ট্রাফিক গুলো, ডিরেক্ট সার্চ থেকে আসতে পারে, রেফারেল মানে কি বলেছিলাম, ব্যাকলিঙ্কিং থ্রুতে আসতে পারে, সোশ্যাল মিডিয়াতে আপনি একটা লিঙ্ক শেয়ার করেছেন, পোস্টের ক্যাপশন সেখান থেকে আসতে পারে, পেইড সার্চটা কি চিনি আমরা, পেইড সার্চ চিনি, লাইক আপনি হচ্ছে ডোমেন লিখে সার্চ করলেন, আপনি ডোমেন পারচেস করতে চান, সেক্ষেত্রে এই যেখানে স্পন্সর্ড আন্ডারে যে সার্চ গুলো আসছে এগুলো হচ্ছে পেইড সার্চ, সার্চ করেছেন এবং যে লিঙ্ক পেয়েছেন সেই লিঙ্কেও ক্লিক করেছেন, বাট এই লিঙ্কটা এখানে আসছে পেইড ওয়েতে, এগুলো হচ্ছে পেইড সার্চ। তো পেইড সার্চ সার্চ কয়জন, তারপরে ইমেল মার্কেটিং ক্যাম্পেইনের মধ্যে লিঙ্ক দেওয়া হয় না, ইমেল মার্কেটিং ক্যাম্পেইনের মধ্যে লিঙ্ক দেওয়া না, ইমেল মার্কেটিং ক্যাম্পেইন থেকে কতজন আসছে সকল ডেটা পাবেন। তারপরে এখানে অডিয়েন্সের ওভারভিউ, এটাতে গেল ট্রাফিকের ওভারভিউ, আর এটা অডিয়েন্স মানে হচ্ছে আপনার অডিয়েন্সের মানে ইউজার, অল ইউজারের সংখ্যা, নিউ ইউজার কতজন, কয়টা সেশন করেছে, তাদের বাউন্স রেট পার্সেন্টেজ কেমন, এগুলো কিন্তু আপনার জাস্ট খালি ডেটাগুলো আপনি খালি আপডেট করলেই হবে। তারপরে হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার, ডেস্কটপ, ট্যাবলেট, কোন ডিভাইস থেকে কি পরিমাণ ইউজার আসছে তাদের একটা আপনি এখানে ডেটা দিতে পারবেন। পরে বিহেভিয়ার ম্যাট্রিক্স, লাইক হচ্ছে আমাদের ভিজিটররা কোন কোন জায়গায় বেশি বা কেমন ভাবে তারা, মানে কোন কোন পেজ গুলাতে কি পরিমাণে বা কতক্ষণ বা কতজন ভিউ করছে, লাইক এটা স্ল্যাশ হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, মানে আপনার যে কটা পেজ থাকবে, আপনার ক্লায়েন্টের আরো পেজ থাকতে পারে, সেই পেজগুলো আরো এখানে আপনি কি করবেন, ইনসার্ট করে নেবেন আপনার রো কলাম এখান থেকে। এই যে এখানে দেখেন আমাদের পেজ ভিউর সংখ্যা, এখানে ভিউ অল ইভেন্টে গেলে কিন্তু আমি সকল ডিটেল বা স্ট্যাটিস্টিক্স পেয়ে যাব, তাই না। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের পেজ ভিউ স্ক্রলিং, এটা এটা আবার অন্যটা, এটা হচ্ছে ইভেন্টের স্ট্যাটিস্টিক্স, এটাও আছে মনে হয় এখানে, এটা মনে হয় আছে ইভেন্ট স্ট্যাটাস, আচ্ছা এখানে বিহেভিয়ার, ইভেন্ট একটা নাই মিস। আচ্ছা ইভেন্টের ওই যে ওগুলো যদি প্রয়োজন হয় ক্লায়েন্ট চায় আমরা এখান থেকে ডেটা দেখে দেখে এগুলো অ্যাড করতে পারবো। তারপরে কনভার্সন ম্যাট্রিক্স, কনভার্সন মানে হচ্ছে আপনার কি কি অ্যাকশন হলো। হ্যাঁ, আপনার যদি কন্টাক্ট ফর্ম থাকে, কন্টাক্ট ফর্মটা কে ফিল আপ করলো, পারচেস করেছে কতজন, বা সাইন আপ নিউজ লেটার হইতে পারে, বা আর কি কি হইতে পারে আমাদের ওয়েবসাইটের গোল। আমি এখানে অ্যাড টু কার্ট যদি দেখতে চাই, যদি পেইড অ্যাড হয়, লাইক যখন পেইড অ্যাড এর কোনো বিষয় আসবে তখন এখানে দেখা যাবে যে আমরা পেইড অ্যাড এর মাধ্যমে বা অর্গানিক ওয়েতেও তো আপনার অ্যাড টু কার্ট হতে পারে। অ্যাড টু কার্ট কিন্তু আমাদের গোলটা তো আসলে অ্যাড টু কার্ট হতে পারে না, বাট এগুলো ডেটাও কি করা যাবে, এখানে নিয়ে আসা যাবে। তারপরে ল্যান্ডিং পেজ পারফরমেন্স, এখানে হচ্ছে আপনার যে পেজগুলাতে হচ্ছে আমাদের ইউজার গুলা ভিউ করছিল, হ্যাঁ সেই পেজগুলাতে তাদের মানে পারফরমেন্স কেমন, এটাতে কয়টা সেশন হয়েছে, কতক্ষণ সময় ছিল, হ্যাঁ ছিল, এবং হচ্ছে এখানে আপনি জাস্ট খালি বাউন্স রেট দেওয়া হয়েছে কারণ কি পার্সেন্টেজটা বোঝানো হয়েছে এখানে। এখন বাউন্স রেটটা আসলে এখানে আপনি কত আকারে ধরবেন, এখানে হচ্ছে বিভিন্ন পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, এখানে আমরা মিস বাউন্সারটা কি 3 সেকেন্ডের মধ্যে হবে নাকি 3 সেকেন্ডের? এখানে তো পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, যদি পার্সেন্টেজ আচ্ছা। আকারে বাউন্স রেট আপনার আসে তাহলে সেক্ষেত্রে 20 থেকে 40% মধ্যে থাকলে এটা বাউন্স রেটটা ভালো, বাট 40 to 55 হলে এটা হচ্ছে গড় বাউন্স রেট হিসেবে ধরা হয়। কিন্তু আপনার 40+ যখন পার্সেন্টেজটা আসবে এখানে বাউন্স রেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা আমরা হাই ক্যাটাগরি হিসেবে ধরবো বা রিস্ক ক্যাটাগরিতে চলে যাবে, ঠিক আছে। 40% মতন আমরা ধরবো, এখানে কিন্তু সেকেন্ড আকারে কিন্তু আসছে না, পার্সেন্টেজ আকারে যদি দেওয়া হয়, তো এভাবে আপনারা দিতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে আসলে ক্লায়েন্টের, আসলে এটা আসলে আপনি যে এক্সাক্ট এই ফরম্যাটের সাথে আপনি ম্যাচ করে দিতে পারবেন তা না, আমি যেটা দিয়ে দিব আপনাদের মেসেঞ্জার গ্রুপে জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে, আইডিয়া নেওয়ার জন্য। এবং এটা আসলে ডিপেন্ড করবে ক্লায়েন্ট আপনার কাছে কি চায় তার উপর বেস করে, সব ক্লায়েন্টের ডিমান্ড চাহিদা কিন্তু সেম থাকবে না। ওকে, ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমার একটা এমনি প্রশ্ন ছিল ওই ডোমেন নিয়ে। ডোমেন নিয়ে প্রশ্নটা হলো যে, তো আপনি তো বলছিলেন যে ডোমেন নিয়ে ফেলতে, তো ডোমেনটা এটা আলাপ করছে আর কি। হ্যাঁ, তো ডোমেনটা তো যেটা
নাম নিব, হ্যাঁ, এটা তো নিব 1 বছরের জন্য। আর যেটা হোস্টিং, হোস্টিং এটা তো দেখি যে 1 মাসের জন্য ওইখানে দেওয়া, যে 1 মান্থ। 1 মান্থ পর আবার রিনিউ করতে হবে। এটা রিনিউ করে আপনি জাস্ট এক মাসের জন্য প্র্যাকটিস করে ওয়েবসাইট ছেড়ে দিবেন, এরকম তো আপনার গোল না, তাই না? আপনার গোল না, যেহেতু পার্মানেন্ট, আম- সেক্ষেত্রে 1 ইয়ারের জন্য আমরা পারচেস করে ফেলবো। ওটা আমি তো ওই যে মান্থলি ওয়াইজ এই- মান্থলি প্রাইসটাই দেখাবে আমাদের, ঠিক আছে, কিন্তু আপনাকে আচ্ছা, ইয়ারলি পারচেস করার অপশন আছে, আপনি ইয়ারলি নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার খরচও কমে যাবে। আচ্ছা, তাহলে ওইখানে আমার যেটা ডোমেনের, যেটা ডোমেনটা কিন্তু আপনার 1 ইয়ার দেওয়া আছে, কিন্তু হোস্টিং এরটা আপনার 1 মান্থ দেওয়া। 1 মান্থ দেয়, ওটা আপনার আপডেট করা যায়। আপডেট করে 1 ইয়ারে নেবেন সকল জায়গায়, ওটা তো 1 ইয়ারেরটা একবারে দেখালে তো মনে করেন প্রাইসটা অনেক বেশি দেখাবে, এই জন্য 1 মান্থের দেখায়, এটা একটা বিজনেস ট্রিক্স। দেখবেন আচ্ছা, যে হচ্ছে আর আপনার কোন একটা জিনিসের প্রোডাক্ট প্রাইস, লাইক আপনি একটা হচ্ছে চামচ সেট কিনবেন, ফুল চামচের সেটের দাম দেখায় না, দেখায় যে পার পিস অনলি হচ্ছে 100 টাকা। 2 টাকা, অন্য হ্যাঁ, একটা দাম। অনলি 100 টাকা, মাত্র 100 টাকা দাম, বাট আপনি এটা সেট একটা একটা কিনলে হবে না, আপনার এটা 12টা সেট কিনতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার 1200 টাকা পড়বে। তো দেখা যায় দামটা আসলে অল্প দেখানোর জন্য ছোট অ্যামাউন্টটা দেখিয়ে থাকে। ওই এক মাসেটা দেখালে আপনার কাছে মনে হবে মাত্র $2, মাত্র 2 টাকা। আপনার ওটা নিজেও থিঙ্কিং করবেন যে আমি 1 ইয়ারের জন্য কিনি না কেন, ডলারের মতো আমার তো দেখছিলাম। দুই দুই ডলার মাত্র যাচ্ছে মান্থলি। তো এই কারণে আর কি ওই রেঞ্জটা তারা দেখায়। আর একটা কথা মিস, আমরা কি ওই যে নেম চিপ থেকে নিব, নাকি ওই যে আপনি বলছিলেন যে ইসিগোর সাথে আলাপ করলে ওরা ব্যবস্থা আচ্ছা, করে ডুয়েল দিবে? কারেন্সি কার্ড থাকলে আপনি নেমচিপ কেন, যা যা সাইট আছে এই যে এখানে আসছে, এটা আবার আচ্ছা, কোনটা, এটা আমি আগে দেখি নাই, এটার নাম আমি বলতেছি না, হোস্টিং গিয়ার, নেমচিপ, ডোমেন.com, আরেকটা আছে গোড্যাডি, আরেকটা আছে ব্লু হোস্ট। এই যে পাঁচটার নাম বললাম, পাঁচটাই খুব পপুলার, এদের সার্ভার সিস্টেম খুব ভালো আমার জানা মতে। বাট আমি এমনি ইউজার হচ্ছে, আমি নেমচিপের ইউজার, এবং নেমচিপের প্রাইসিংটা মনে হয় তুলনামূলক কম। যদি আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে পাঁচটা সাইট বললাম, এই পাঁচটাতেই যে আপনি ডোমেন হোস্টিংটা কম্পেয়ার করবেন, প্রাইস রেঞ্জ প্লাস ফিচার। ডোমেনে তার ফিচার থাকবে না, লাইক হোস্টিংটার ফিচার আপনি কম্পেয়ার করবেন, যেখানে কম পাবেন সেখানেই নেবেন। আর শিখন থেকে যদি নেন, যাদের কার্ড নাই তারা হচ্ছে টাকা দিয়ে নিতে পারবেন, লাইক নগদ বিকাশে টাকা পে করে, যেভাবে কোর্সে এনরোল হয়েছে ওভাবে টাকা পে করে ওখান থেকে নেওয়া যায়। ওখানে আবার দেখা যায় যে আপনার নেম চিপের সর্বনিম্ন হচ্ছে প্যাকেজ রেট হচ্ছে আপনার 20 জিবি। এই যেখানে হোস্টিং এ যে হচ্ছে আপনাকে নিতে হবে শেয়ার্ড হোস্টিং, শেয়ার্ড হোস্টিং এ যদি যান, সর্বনিম্নটা যেটা হচ্ছে আপনার এটা দেখেন 20 জিবি। তো 20 জিবি হলে আপনার ইয়ারলি প্রাইস কত এটা বলতেছে, $1.98 পার মান্থ। আপনি যদি গেট স্টার্টেড দেন, গেট স্টার্টেড দিলে আহ, এই যে দেখেন, এটা কিন্তু ইয়ারলিটাই নিয়ে নিয়েছে, আমি কিন্তু, ওরা কিন্তু পার মান্থ দেখাচ্ছে, দেখাচ্ছে পার মান্থ, বাট আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন আপনাকে ইয়ারলি অ্যামাউন্ট দেখাচ্ছে। ইয়ারলিতে আপনার 58% ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দিলে $22.88। তো সেক্ষেত্রে এইটার প্রাইস রেঞ্জ কত হয় আপনার, এটা $22, এটা 115 টাকা করে ধরবেন, কাটবে আনুমানিক 115 টাকা করে রেট কাটবে। 119 টাকা, একশো হ্যাঁ, উনিশ টাকা কত কাটছে? মানে এখন ডলার হলো 119 টাকা করে। ওটা যেরকমই থাকুক এখানে, লাইক আমার কিছু জায়গায় নিলে এরকম 15-16 টাকা করে নিচ্ছে, এটা একটু কম বেশি হতে পারে, কিছু কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কত টাকা লাগছে এটা আপনি এখান থেকে দেখে কম্পেয়ার করবেন। আবার ইশিখনে যেটা দেয়, ইশিখনে যেমন আরো ছোট আকারে নিতে পারবেন, লাইক আপনার 20 জিবির প্রয়োজন নাই, আপনি হচ্ছে 10 জিবি এসএসডি নিলেন, তো সেক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে এগুলো একটু কম্পেয়ার করতে হবে ভাই, নাহলে বুঝবেন না। একটু কম্পেয়ার করে যেটা আমাদের জন্য বর্তমানে সাশ্রয়ী হবে আমরা তো সেটাতেই যাওয়ার চেষ্টা করবো, কারণ এটা হচ্ছে আমার পার্মানেন্ট একটা অ্যাসেট। এরকম আমার প্রত্যেক ইয়ারে আমার রিনিউ করতে হবে, ইশিকন থেকে নিলে ইশিকনের থ্রুতে রিনিউ করা লাগবে, এখান থেকে নিলে এখান থেকে রিনিউ করবো, সেক্ষেত্রে একটু সাশ্রয়ী এবং সেফ এবং ইজিয়ার ওয়ে যেটা আপনাদের জন্য আছে সেটাতেই তো যাবেন। আরেকটা কথা মিস, এই যে ডোমেন আর হোস্টিং যদি আমরা একই সাইট থেকে নেই, হ্যাঁ, তাহলে তো ভালো হবে। হ্যাঁ, সেম সাইট থেকে নেওয়াটা বেস্ট। সেম সাইট থেকে আচ্ছা, নিলে আর এই যে যদি আমি গেট স্টার্টেডে গেলাম, এখানে হচ্ছে এক্সিস্টিং ডোমেন নেম, মানে আমার ডোমেন অলরেডি আছে, সেটাকে সিলেক্ট করে আমি এগিয়ে যেতে পারি। অথবা এটা যে অনেক মানে স্টেপ আছে, এটা আমি এভাবে দেখালে দেখা যাবে যে আমি নিজেও অনেক সময় হয়ে যাব, কনফিউজড হয়ে যায়, দেখা যায় যে এগুলো সাইটে গেলে ইন্টারফেস গুলো চেঞ্জ হয়। তো তো সেক্ষেত্রে অন্য ডোমেন থেকে সার্ভার থেকে আনলে
ওইটা আলাদাভাবে সেট আপ দিয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে বেস্ট হয় এক জায়গা থেকে নেওয়াটাই ভালো। শেয়ার শেয়ার হোস্টিং জিনিসটা কি মিস? এটা কি দুই তিনজন মিলে না না, একসাথে নেয় এটা নাকি? শেয়ার্ড মানে যে 2-3 জন মিলে চালায় সেটা নয়। মানে আমরা যারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে, ই কমার্স বা এগুলো সাইট নিয়ে কাজ করি, যে সাইট আমরা করবো ওয়ার্ডপ্রেস সিএমএস, তার মনে হয় ওয়ার্ডপ্রেসে নিতে হবে না, শেয়ারটা বেস্ট। শেয়ার্ড হোস্টিং দিয়েই মূলত সবাই কাজ করে থাকে। এটা মানে এমন না যে ও 2-3 জন শেয়ার করে কাজ করতেছে, এরকম না। বাট এই আচ্ছা, আরেকটা মিস, শেয়ার্ড হোস্টিং দিয়ে ওই যে নেওয়ার চেষ্টা করবেন। আপনি বললেন যে ওই ডট কম ডোমেনটা আপনার ভালো, তো আপনার ডট কম ডোমেনের যে রেট, আমি তো দেখলাম যে ডট নেটের রেটটা বেশি, তাহলে তো ডট নেটটাই মনে হয় ভালো হবে। না, এটা এটা মানে মিনিং এটা না আসলে। এটা অনেক সময় দেখা যায় যে ডোমেন পার করে রাখে, দেখা যায় যে .com-এর থেকে .net-এর দাম বেশিতে দিয়ে রাখছে। ঠিক আছে, এটা এটা হতে পারে, কিন্তু তার মানে এটা না যে .net-এর প্রাইস বেশি দিয়ে যদি আপনি কিনেন, আপনার .com-এর থেকে সেটা প্রায়োরিটি বেশি পাবে, বা প্রায়োরিটি গুগলের কাছে বেশি পায়, বা ওইটার আসলে টিএলডি ডোমেন হিসেবে কাউন্ট হয়, তা না। অনলি .com ডোমেনটাকে টিএলডি ডোমেন হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, অলওয়েজ .com নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পারচেস করবেন, একটা হচ্ছে নিজের একটা পার্মানেন্ট একটা অ্যাসেট তৈরি করবেন। তো সেক্ষেত্রে .comটাই সবাই নেওয়ার চেষ্টা করবেন। ওকে। ম্যাম, ওনারা কি সেট আপ করে দেবে এটাই? আপনি যদি কোনো ওই প্রোভাইডার থেকে নেন, লাইক ইশিকন যদি প্রোভাইড করে, আপাতত আছে কিনা সার্ভিসটা জানি না, ওরা সবকিছু সেট আপ করে দেবে আপনাকে। ড্যাশবোর্ডের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে, দেখা যাবে যে ওয়ার্ডপ্রেসও ইনস্টল করে দেয়। মানে আমি আমি যে প্রথমবার যখন নিয়েছিলাম, আমি হচ্ছে প্রোভাইডার থেকে নিয়েছিলাম, ইশিকন থেকে না, অন্য একজন প্রোভাইডারের থেকে নিয়েছিলাম, আমার পরিচিত একজন, উনি আমাকে তখন কার্ড ছিল না, উনি পারচেস করে দিয়েছিল। তো উনি কি করেছিল, আমার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড সহ সে জেনারেট করে সবকিছু ইনস্টল করে দিয়েছিল, সি প্যানেলে যে মানে সবকিছু কানেকশন করে, দেন হচ্ছে সি প্যানেলে জাস্ট লগ ইন ইনফরমেশনটা দিয়েছিল, আর ওয়ার্ডপ্রেসে লগ ইন ইনফরমেশন দিয়েছিল। পরবর্তীতে পাসওয়ার্ড গুলা খালি আমি চেঞ্জ করে নিয়েছি, ওগুলোতে লগ ইন হয়ে আমাকে কোনো সেটআপ টেটআপ ঝামেলা করতে হয় নাই। তারপর নেক্সট ইয়ারে যখন আমি আবার ওইটা রিনিউ করব, তখন আমি হচ্ছে আলাদাভাবে নেমচিপে অ্যাকাউন্ট খুলে, তখন হচ্ছে না না নেমচিপে অ্যাকাউন্ট খুলি নাই, সরি, ওনার যে নেমচিপ অ্যাকাউন্ট এটারও উনি আমার একটা মেল দিয়ে খুলে দিয়েছিল। ওনার ওই যে নেমচিপ অ্যাকাউন্টে আমাকে খুলে দিয়েছে, নেক্সট টাইমে ওখান থেকে তো ওনার বিলিং মেথড উনি রিমুভ করে নিচ্ছে। পরে ওই যে ওনার ক্রিয়েট করা যে নেমচিপ অ্যাকাউন্টটা, সেটাতেই আমি এখন এই কাজ করি। ওইটাতে তখন আমার বিলিং মেথড অ্যাড করে, এখানে আমার ডোমেন তো পারচেস করা আছে, ডোমেনের লিস্ট আছে, হোস্টিং লিস্ট আছে, এখান থেকে তখন আমি নিজে নিজে আমার কার্ড অ্যাড করে আমি রিনিউ করা শুরু করলাম। কিন্তু তখন দেখা গেল যে আমি রেগুলারলি আমার ওয়েবসাইটে তেমন কাজ করতে পারি না বা সময় দিতে পারি না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওই রিনিউ করতে গেলে তো প্রাইস বেড়ে যায়, যে নামে কিনেছিলাম হোস্টিংটা, আর সে সে রেটে থাকে না, প্রাইস বেড়ে যায়, যেহেতু ওয়েবসাইটে তেমন কোনো কন্টেন্ট নাই। তখন আমি কি করেছি, ওই হোস্টিং ক্যান্সেল করে নতুন করে হোস্টিং কিনেছি যেন কম প্রাইসে নিতে পারি। তো ওগুলো যখন কানেক্ট করেছি, অনেক ঝামেলা, অনেক প্যারা, নিজে নিজে কানেক্ট করতে গেলে অনেক প্যারা আছে। তো ওইগুলো স্টেপ বুঝে বুঝে যদি করতে পারেন সমস্যা নাই। এখন ইজি হয়েছে মনে হয়, অনেকটাই তো ইজি করে দেয়, ডে বাই ডে তো এগুলো ইজি হতে থাকে। তো সেক্ষেত্রে করতে পারবেন, পারবেন না এটা এরকম না, যে না আমরা হয়তো কিনলে কানেক্ট করতে পারবো না, এরকম না। ওদের সাপোর্ট টিম আছে, এখানে সাপোর্টে আপনি হচ্ছে ডিরেক্ট আপনার লাইভ কথা, লাইভে এখন আর ই করা যায় না, এখন হচ্ছে মেইল করলে দেখা যায় যে অনেক ফাস্ট ওরা রেসপন্স করে মেইলে। লাইভে কথা বলছি তো আমরা। হ্যাঁ, ওই ওই যে বলা ওভাবে বলা যায়, বাট এখানে হচ্ছে সাপোর্ট মানে ইনবক্স এখানে ওপেন ছিল, সেই ইনবক্সটা এখন আর নাই, কাজ করতেছে না, আমি কিছুদিন আগে ট্রাই আচ্ছা, করলাম হ্যাঁ, আমরা গতকাল কথা বলছি তো ওখানে লাইভ সেটে। এখানে এখানে জি। আচ্ছা, যাই হোক, আমাকে ওখানে দেখাচ্ছিল না অপশনটা, আমাকে ডিসেবল করে দিও, আমাকে খালি জাস্ট খালি মেইল দেখাচ্ছে, মেইলে যে এটার জন্য কন্টাক্ট, মানে আমার যে ইস্যুটা ওইটার জন্য হয়তো বা মেইলের জন্য বলেছে কিনা জানি না, মানে ওখানে তো আপনাকে ইয়াটা বল দেওয়া লাগে, আপনার সাবজেক্ট বা টপিক চুজ করতে হয়। তো আমার যেটা আমারটা একটু ঝামেলা বেশি ছিল, মানে বেশি আছে, এখনো আমি ফিক্স করতে পারি না ওই ঝামেলা। তো ওইটার জন্য ওরা জাস্ট খালি আমাকে রেফার করছে মেইল অ্যাড্রেস দিয়ে, যে মেইলে যাওয়ার জন্য, মানে এখানে ইনবক্স ওপেনই হচ্ছে ম্যাম, না। এটা তো ঝামেলা টাইপের লাগতেছে তাইলে। এখন আমরা কি করতে পারি? মিস, এখন তো মনে করেন যদি আমরা যদি নেমচিপ থেকে নেই, হ্যাঁ, নেওয়ার পরে তো ওরা তো কোনো প্রকার 2 নম্বরই আমাদের সাথে করবে না, হ্যাঁ, আর না, তা ট্রাস্টেড। করবে কেন, এটা একটা হচ্ছে হ্যাঁ, আপনার পপুলার হ্যাঁ, সাইট, এখন 2 নাম্বারই করবে। এখন যদি মনে করেন যে ইস্যুশন থেকে নেই, ওরাই মনে করেন যে সম্পূর্ণ, আর যেটা বললাম যে নগদের দিকে আমরা আমরা দিয়ে দিলাম, ও আর আমাদের মিটিং এ অ্যাড্রেস অ্যাড্রেস যাও ওদেরকে দিয়ে দিলাম, ওরা মনে করেন যে সম্পূর্ণ একদম মানে সেট আপ দিয়ে একটা সাথে একটা মানে ভালোভাবে কানেক্ট করে তারপরে দিয়ে দিল, আমরা আমরা কাজ করলাম, তো এটাই তো ভালো হবে মনে হয়। আমরা
নতুন অবস্থাতে আমরা কিছুই বুঝবো না। সেটাও করতে পারেন, এটা তো বললাম যে আপনার ইচ্ছা, দুটোতেই সুবিধা। এটাতে একটু ঝামেলা হইতে পারে ইচ্ছা না কিন্তু মিস, নিজেরা। ইচ্ছা না মিস, আমরা তো মনে করি যে জানি না এখন, এই যে ইচ্ছার উপরে ছায়া দিলে তো হবে না। এখন মনে করেন আমাদের আপনারা ইশিকনের চিন্তা ভাবনা। স্টুডেন্ট, হ্যাঁ হুম। ইশিকনের স্টুডেন্ট, দেখেন দুটাতে সুবিধা আছে। ইশিকনের স্টুডেন্ট সেক্ষেত্রে যদি আপনি আপনারা প্রবলেমে পড়েন বা এই রিলেটেড যে কোনো সাপোর্ট অবশ্যই আপনাদের পাওয়া উচিত বা দিবে, আমার মনে হয় যেটা। হুম। ঠিক আছে, যেমন আমি নেইনি আচ্ছা। বা আমি কাউকে ওভাবে আমার স্টুডেন্টের সাথে কথা হয় নাই যারা নিয়েছে। তো না, সেক্ষেত্রে আপনারা যেহেতু স্টুডেন্ট এইটা না, আপনাদের অবশ্যই এটা সাপোর্ট কিন্তু এইটা না, দিবে যে কোনো প্রবলেম হলে। আমি আমি বলতেছি আমি ইশিকন থেকে নেই, বা আমি ক্রিয়েটিভ থেকে নেই, বা হুম লুমিনিয়াস থেকে নেই, বা অন্য একটা থেকে নেই, যেটা থেকে নেই, হুম। মানে ওরা আমাদেরকে সম্পূর্ণ সেট আপ দিয়ে দিবে। তো এইটাই তো আমাদের জন্য মানে আপাতত ভালো হবে হ্যাঁ হ্যাঁ, শুরুতে। যারা সেট আপ করে দেবে সেটাই তো ভালো হয়, সেট আপ করে দিলে। হুম, হ্যাঁ, এইটাই যারা ভালো সেট আপ হবে। করে দেবে, যেমন হচ্ছে আমি যেই ইয়া থেকে নিয়েছি, যেমন আপনার ইশিকন থেকে এরকম নাও দিতে পারে সেট আপ। যেমন আমি যার কাছ থেকে নিয়েছি কিছু সে যাবে, হচ্ছে এক্সট্রা আরেকটা তেমন তো আছে। তেমন পে করতে হয় না, ওরা নেম চিপ অ্যাকাউন্ট খুলেছে, নেম চিপ থেকে নিয়ে দিয়েছে। আবার অনেকে আছে সার্ভার নিজেদের বানানো থাকে, বাংলাদেশে তাদের সার্ভার আছে, ওখান থেকে হোস্টিংটা দেয়, হ্যাঁ, নিজেদের আছে, সার্ভার অনেক আছে। আছে দেখছি। হ্যাঁ, এটা যেমন নেম চিপের সার্ভার, আর ওটা হচ্ছে ওদের বাংলাদেশি সার্ভার আছে, সেক্ষেত্রে ওদের নিজস্ব সার্ভার থেকে দিয়ে থাকে। সেক্ষেত্রে হয়তো বা এরকম আপনার যে যেখান থেকে কিনেছেন ওটা ড্যাশবোর্ড পাবেন না, ওদের ওদের মাধ্যমে রিনিউ করে করে যেতে হবে। তো এগুলো একটু বুঝে শুনে নিতে হবে আর কি, নিলে। আরেকটা কি, ওই যে যেটা বললেন যে সার্ভার যেগুলি মানে অনলাইন বেস সার্ভার, হ্যাঁ, তো ওরা তো অত ট্রাস্টেড না। মনে করেন যে ইশিখন বলেন, ক্রিয়েটিভ বলেন, আরো যেগুলো আছে, হ্যাঁ, তো ওদের তো একটা অ্যাড্রেস আছে। কোনো কিছু করলে মনে করেন যে অফিসে যায় ওদেরকে ধরা যাবে, হ্যাঁ, কিন্তু অন্যান্য সার্ভারের এগুলি কিছু করলে ওরা তো ওই কোথা থেকে করবে না করবে ওদেরকে তার খুঁজেও হ্যাঁ, যাবে না এগুলো এই তাহলে। জন্যই তো, এগুলো আসলে যেগুলো হচ্ছে আমাদের পরিচিত বা ট্রাস্টেড মাধ্যম সেগুলো থেকে তো নেওয়া হয়। আমরা আপনার তো অবশ্যই অপরিচিত কোনো জায়গা থেকে নিবেন না, হয় পরিচিত বাংলাদেশি ইয়া থেকে নিলে বা ইস্যুকন থেকে নিবেন, বা বাহির থেকে নিলে। আমি যে পাঁচটা বললাম পাঁচটাই হচ্ছে ট্রাস্টেড, এখান থেকে নিলে আপনার কোনো ট্রাস্ট ইস্যু নাই, কোনো ট্রাস্ট ইস্যু থাকবে না এই সাইটগুলো থেকে নিলে। ওখান থেকে ট্রাস্ট ইস্যু নাই, কিন্তু সেটা তো আর যদি কানেকশনে তো আমাদের সমস্যা হয়ে যাবে, আমরা তো পারবো না এটা করতে যদি ওরা যদি না করে না দেয়। পারবেন কেন বলেন, মানুষ পারে না এমন কিছু আছে? তো ওরা ওই তখন তো ইনস্ট্রাকশন আমি, দিয়ে দেয়, লিংক দিয়ে দেয় যে এখন কিভাবে যাব, কোথায় যাবেন, কি করবেন, সবকিছু ইনস্ট্রাকশন দিয়ে দেয় আপনাকে। হ্যাঁ, ছবি পাঠায় পাঠায় স্ক্রিনশট দিয়ে দিয়ে মানে ওগুলো হচ্ছে ওদের সাথে তো আপনারা কথা বলেছেন, জানার কথা যে কিভাবে হেল্প, মানে নেমচি প্যাটার্ন অন্তত অন্যদেরটা আরো ভালো হওয়ার কথা। ওগুলো ওগুলো যে আর পাঁচটা বললাম ওগুলো ভালো হওয়ার কথা, বাট নেমচিপে যেভাবে ওরা আপনার তো সাপোর্ট সেটা দেয়। দিয়ে দিছিল কে? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন আপনি যখন মানে শুরুতে আনিয়েছিলেন, ওই তখন আপনারটা ওই সেটা দিয়ে দিছিল কে? ওরাই নাকি আপনি ওটা আমি একটা নিজে ওই যে করছিলেন? প্রোভাইডার থেকে নিয়েছিলাম একদম বিগিনিং এরটা, পরের সেট আপ গুলো আমাকে নিজেই করতে হয়েছে। আমার কাছে তখন একটু প্যারা লাগছে আর কি, বাট এখন হয়তো বা ওরকম প্যারা লাগবে না, বাট আপনারাও তো নতুন, আপনাদের কাছে একটু প্যারা লাগতে পারে, বাট এই পারা যাবে এই না, আমি পারি নাই বা ফেল হয়েছে এরকম কিছু না। ঠিক আছে, পারবেন কিন্তু। মানে কনফিডেন্টলি করতে হবে। হ্যাঁ, এখন পারবেন, ওদের সাপোর্টের হেল্প নিয়ে নিয়ে করা যাবে, ইনস্ট্রাকশনস থাকে ঠিক কিভাবে আছে। কি করবেন। আর এখন তো সিস্টেম আপডেট হয়েছে, আমি তো রিসেন্ট টাইম এরকম কানেক্ট করি নাই, তো এই বলতে পারতেছেন সিস্টেম আপডেট হলে দেখা যাবে যে এত ঝামেলাও না। আর আপনি দুই তিনটা ওই দেখা দিলেন, এখন যেটা আমাদের আমাদের কাছে বেশ মনে হবে আমরা ওইটাই আমরা হুম নিব। হুম, সেটাই। আচ্ছা, ঠিক আছে, হোস্টিং থ্যাংক ইউ। 20 জিবি, এটা নিয়ে আমরা দুইজন তো ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ, এই যে এখানে যে নেম চিপে এক নাম্বারটা আছে 20 জিবি হোস্টিং, এটা আমরা নিয়ে তো ওই যে জন মজুমদার ভাই এবং আমি দুইজনে তো ইউজ করতে পারবো, তাই না? পারবেন। এই দুইজনে। যেখানে দেখেন তিনটা ওয়েবসাইট কানেক্ট করা যাবে একটা হ্যাঁ। ডোমেন ইয়ার আপনার এই হোস্টিং প্যাকেজের আন্ডারে। তিনটা জি। ডট কম ডোমেন বা যে কোনো টাইপের ডোমেন, আপনি তিনটা ডোমেন এখানে কানেক্ট করাইতে পারবেন। সেক্ষেত্রে সি প্যানেলে যে দুটো ডোমেনকে কানেক্ট করাইতে হবে, এগুলো আপনাদের করতে হবে, দুটো ডোমেন কানেক্ট করাবেন, করায় দুটো আলাদা আলাদা এখন ওয়ার্ডপ্রেস এখন ডাউনলোড। ম্যাম আমরা এটা নিতে চাচ্ছি, কিন্তু ওই যে কিভাবে নেব এবং মানে ওগুলো কি ওদের অসংখ্য টিউটোরিয়াল আছে ভাই, এটা ভয় পাইলে তো হবে না। বুঝতেছি না অসংখ্য আমি মানে। ইউটিউবেও টিউটোরিয়াল আছে। হ্যাঁ, যেমন আপনার ওয়েবসাইট গুলো কানেক্টের অপশন আছে, আপনার ওখানে যে ওয়েবসাইট দুটো কানেক্ট করে আলাদা আলাদা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে, দুইজনের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড আলাদা আলাদা হবে, উনি ওনারটা চালাবে আপনি আপনারটা চালাবেন। আমাদের তো আলাদাই, হ্যাঁ, আমাদের তো আ- আলাদাই। কিন্তু ইন ফিউচার আবার ঝামেলা ওই হইতে আপনার পারে, তাই ছবি, না? ওই সি প্যানেল তো একটা ওষুধ। থাকবে, দুইজনের সি প্যানেল কিন্তু একটা থাকবে, সেক্ষেত্রে আপনার যখন আলাদা ডিটাচ হইতে যাবেন আপনাদের বিজনেস থেকে, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে একটু। তখন ওইটা কিন্তু আবার ট্রান্সফার করা যায়। লাইক আপনার এখানে দুইজনের দুটো ডোমেন আছে একটা হোস্টিং এর আন্ডারে, তাই না? তখন আপনারা কি করবেন,
আপনারা আবার কি করবেন যে ওই সিঙ্গেল একটা ওয়েবসাইটকে আরেকটা হোস্টিং এ ট্রান্সফার করবেন, ট্রান্সফার করা যায় যে আমার এই ওয়েবসাইট এভাবেই থাকবে, বাট হোস্টিংটা ট্রান্সফার করে আমি একটা অন্য হোস্টিং এ নিয়ে যাবো, এটা সেটাও করা যাবে। বাট ওই যে সে তখন তো অ্যাডভান্স হয়ে যাবেন। হ্যাঁ, তখন তো অ্যাডভান্স হয়ে যাবেন, বাট যদি আলাদা আলাদা থাকে এটা সব থেকে বেটার। আপনার কখনো সেপারেশন বা আপনার এগুলো ডিটাচ করতে চাইলে ওরকম কোনো প্রবলেমে পড়বেন না। ওকে। আর একসাথে থাকলে সমস্যা কি এখন মনে করেন যে এখন ওই ওনাদের থেকে নিতে চাইলে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, এখন তো আমার আইডি কার্ডই নেই। জোর মজুমদার ভাইয়ের আছে না? আর নাই মনে হয় ডুয়াল কারেন্সি। তাহলে আর এত আমার আলাপ আছে, আলাপ করে কি লাভ হলো আমার কার্ড আছে, না থাকলে? আমার আছে, আছে, সমস্যা নেই। ওই যে ওনার হ্যাঁ, আছে, তাহলে প্রবলেম কি? ওনার তো আছে, সমস্যা আমি কি? ওনারা নেই বলছিল আগে, এই জন্য। আমি পারবো, অসুবিধা নেই। সমস্যা নাই, ওই যে ওনার আছে, একজনের থাকলে তবে একজনেরটা দিয়ে একজন কিনে দিবেন। আর যেহেতু একটা হোস্টিং ইউজ করবেন প্ল্যান করছেন, তাহলে তো আর প্রবলেম নেই। এখন মিস এই ধরেন এই যে শফিল ভাই আর আমি ধরেন একই একটা হোস্টিং নিয়ে দুজনের ডোমেইনটাই এইটাই আমরা রাখলাম। পরবর্তী সময় যদি আমাদের যদি মনে হয় যে না আমরা ধরেন 1 বছর পরে আমরা আলাদা হয়ে যাবো, তখন যেটা লাইক বললেন আপনার মানে ওয়েবসাইটে অনেক কন্টেন্ট হয়ে গেল, তার ওয়েবসাইটে হ্যাঁ, অনেক ভারী হয়ে গেল, তখন এই হোস্টিং হয়তো বা আপনাদের কুলাচ্ছে না, তখন একজন ট্রান্সফার হয়ে চলে যাবেন অন্য একটা হোস্টিং। তখন এই হোস্টিংটা কি হবে? এটা থাকবে, এটাতে একজন থাকবেন, একটা ওয়েবসাইট থাকবে, দুইজনই ট্রান্সফার হয়ে যাবেন কেন? দুজনে মনে করেন যে একটা একটা রুমের মধ্যে দুইজন থাকেন, সেক্ষেত্রে এখন জায়গায় কুলাচ্ছে না, মনে করেন আপনারও জিনিসপত্র অনেক হয়ে গেছে, তারও অনেক হয়ে গেছে, এখন আটতেছেন এক রুমে, তাহলে কি দুইজনই বের হয়ে যাবেন? এটা কি সমাধান? সমাধান একজন থাকবেন এই রুমে আর আরেকজন হচ্ছে আরেকটা রুম বেছে নেবেন। আচ্ছা মিস, এই যে ডুয়েল কারেন্সি যেটা এই যে অ্যাকাউন্ট বললেন, এটা তো ওই যে আমার যদি ওই যে ভিসা কার্ড থাকে তাহলে তো হবে। এখন ডুয়েল কারেন্সির ফরম্যাট ভিসাতে দেয়, আমেরিকান এক্সপ্রেসেও দেয়, মাস্টার কার্ডেও দেয়, এটা তো আগেও বলেছি। কিন্তু আপনার ভিসা কার্ড মানেই কিন্তু ডুয়েল কারেন্সি না অলওয়েজ, এটা আপনার পাসপোর্ট দ্বারা এন্ডোর্স করাইছেন কিনা এটা হচ্ছে মূল বিষয়। এইটাই বলতেছি, এইটা তো, এটা তো করানো হয় না, এইগুলি তো করি না। ওটা তাহলে আপনার ওই যে যে পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে ওটা বেশি ঝামেলা না, এক উইকে ওয়ান উইকের মধ্যে আপনাকে এটা ওটার হেড অফিসে পাঠায়, পাঠায় দেখা যায় যে ওয়ান ওয়ান উইকের মধ্যে দেখা যায় এগুলো আপনার সব ওকে করে দিবে। করে নেন, সমস্যা কি, সময় তো আছে, স্টেপ বাই স্টেপ আগান। হ্যাঁ, এইটাই করি তাহলে miss। ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ঠিক ইউ। আছে, এখন আজকে টপিকে চলে যাচ্ছি। আমাদের হচ্ছে অ্যানালাইটিকটা কি করবে, আমাদের ওয়েবসাইটের টোটাল ডেটা বা তথ্যের একটা অ্যানালাইসিস রিপোর্ট সে প্রদান করতে সক্ষম। মানে আমার ওয়েবসাইটে যা যা হচ্ছে সব তথ্য সে আমাকে প্রোভাইড করবে। কিভাবে প্রোভাইড করেছে সে? এমনি এমনিতেই সে অ্যাকাউন্ট খুললে প্রোভাইড করে দিয়েছে না, অবশ্যই আমার ওয়েবসাইটের সাথে তাকে কি করাইতে হয়েছে, একটা কানেকশন ঘটাইতে হয়েছে, তাই না? আমার ওয়েবসাইটের সাথে তাকে একটা কোডের মাধ্যমে একটা কানেক্টিভিটি তৈরি করতে হয়েছে, যার থ্রুতে সে আমার ওয়েবসাইটের তথ্যগুলা দিতে সক্ষম। তো এখন গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এখানে মূলত হচ্ছে কাজ হবে আহ তিনটা তিনটা কাজ হবে, যেমন আমরা একটু ডিটেলে আজকে যাব। যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের মেইন অ্যাসেট কোনটা? আমাদের মেইন অ্যাসেট হচ্ছে ওয়েবসাইট। আমার সকল ধরনের অ্যাকশন কোথায় ঘটছে? ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে ঘটছে। আচ্ছা, 1 মিনিট, জাস্ট একটা একটা আপডেট নিতে হবে, 1 মিনিট, 1 মিনিট জাস্ট। ওকে, যেটা বলছিলাম যে আমাদের সকল অ্যাকশন ঘটছে আমাদের ওয়েবসাইটে, লাইক আমার একটা ই কমার্স সাইট বা আমার ব্লগ রিলেটেড সাইট, যাই হোক, ভিজিটর আসছে ওয়েবসাইটে, ওয়েবসাইটে পেজ ভিউ করছে, আরেকটা পেজে যাচ্ছে। ই কমার্স সাইট বা হচ্ছে প্রোডাক্ট বেস ওয়েবসাইট হলে সেক্ষেত্রে প্রোডাক্ট ভিউ করছে, প্রাইস দেখছে, অ্যাড টু কার্ট কেউ করে কেউ করে না, কেউ পারচেস করে কেউ করে না। হ্যাঁ, পেজগুলো ঘুরছে। তাহলে সকল অ্যাকশন হচ্ছে আমার ওয়েবসাইটে। তো এখন এই ওয়েবসাইটে যে তথ্যগুলা তৈরি হচ্ছে, যে ইভেন্টগুলা ক্রিয়েট হচ্ছে বা যে কনভার্সনস গুলা হচ্ছে, সেই তথ্যগুলাকে আমরা নিয়ে আসার চেষ্টা করব ট্যাগ ম্যানেজারে।
হ্যাঁ, আমরা ডিরেক্ট ওয়েবসাইটের তথ্যগুলোকে পাঠাই দিছি কোথায়? অ্যানালাইটিক্সে, গুগল ওয়েব অ্যানালাইটিক্সে আমরা পাঠাই দিছি সরাসরি তথ্য। তো এই ওয়েতে আমরা গেলে বেস্ট হয়। লাইক হচ্ছে আমাদের ব্লগ রিলেটেড ওয়েবসাইট, তাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে ট্যাগ ম্যানেজারের প্রয়োজন হয় না, তাদের পিক্সেল নিয়ে কোনো কাজ করে না, ফেসবুকে কোনো রিটার্গেট করে না। হ্যাঁ, ওরা হচ্ছে অর্গানিক এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ব্যাকলিঙ্কিং মানে অফ পেজ, এগুলোতে কিন্তু বেশি ফোকাস করে কে? ব্লগ রিলেটেড ওয়েবসাইট। তখন এই ব্লগ রিলেটেড ওয়েবসাইটকে ডিরেক্ট আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর সাথে একটা কানেকশন ঘটায় আমরা হচ্ছে তথ্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করব। দ্যাটস ইট। আর যখন হচ্ছে আপনি ই কমার্স নিয়ে কাজ করবেন তখন ট্যাগ ম্যানেজার ছাড়া হচ্ছে আপনার এগুলো কল্পনা করা অসম্ভব। কেন? মানে গত ক্লাসে বলেছি যে আমাদের অনেক ধরনের ট্যাগ সেট আপ করতে হবে, কারণ আপনার ওয়েবসাইটের ইন ডেপথ ডেটা পেতে হলে এবং যখন আমরা পেইড অ্যাড রান করি বা রিটার্গেট করি, তখন ওই ইন ডেপথ ডেটা থেকে কয়জন অ্যাড টু কাট করেছিল লাস্ট 7 ডেজ এর মধ্যে, কয়জন আমার এই প্রোডাক্টটা পারচেস করেছিল লাস্ট 30 ডেজ এর মধ্যে, এই ডেটাগুলো যখন আনতে যাবো আমাদের দেখা যাবে যে অনেক ট্যাগ ক্রিয়েট করতে হবে। ট্যাগ মানেই তো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের কোড, তাই না? তো এত শত কোড যখন আমাদের ওয়েবসাইটে নিয়ে হেড সেকশনে বসাবো তখন সাইটটা একটু বেশি লোডেড হয়ে যাবে না? তো এই কারণে আমরা কি করব, আমরা হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের হেল্প নিব। এবং এটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার, সে কি করবে, গুগলেরই একটা প্রোডাক্ট, আপনার কাছে কোনো প্রকার মানে পে করতে হবে না আপনাকে। গুগলেরই হচ্ছে একটা ফ্রি টুল, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে গুগলেরই হচ্ছে একটা ফ্রি টুল। এটা ওপেন রাখলাম, একটু পরে দেখছি। সো এই গুগল ওয়েবসাইটের সাথে যদি আমি গুগল ট্যাগ ম্যানেজারের একটা কানেকশন ঘটাইতে পারি, দেন এই ট্যাগ ম্যানেজারের সাথে যদি আমি গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক পিক্সেল এগুলার কানেকশন এখানে আমি ঘটায় দেই, তখন কি হবে? এই ওয়েবসাইটের তথ্য এদের কাছে চলে যাবে না? আমার ওয়েবসাইটের তথ্য তো আমাকে গুগলে অ্যানালাইটিকও পাঠাইতে হবে, গুগল অ্যাডস ম্যানেজারেও পাঠাইতে হবে, আবার ফেসবুক পিক্সেলের কাছেও থাকতে হবে, তাই না? জি। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যে এ হয় এই তিনজনকেই হচ্ছে আমাকে কানেকশন ঘটাইতে হবে ওয়েবসাইটের সাথে। ওর মধ্যস্থতাকারী একজন আছে, এই যে ট্যাগ ম্যানেজার, যদি তার সাথে আমার ওয়েবসাইটটা কানেকশন ঘটায় তাহলে দেখা যায় যে এই কানেকশন গুলা ওয়েবসাইটের সাথে তাদের ডিরেক্ট কানেকশন আর প্রয়োজন নাই, ইনডিরেক্ট কানেকশনটাই বেস্ট। এটাই বেস্ট ওয়ে। যে হয়তোবা মনে হয় ডিরেক্ট কানেকশন ঘটালে ভালো, না মোটেও না, যদি ট্যাগ ম্যানেজারের থ্রুতে করেন সেটা বেস্ট ওয়ে হবে। তাহলে আমার ই কমার্স সাইটের জন্য আমি যদি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করাই দিতে পারি কোনোভাবে তাকে, তাহলে মানে আহ, মানে তাহলে ব্যাপারটা হলো যে মাঝখানে ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে ব্রিজ। এই হ্যাঁ, এটা হচ্ছে রাইট। ট্যাগ ম্যানেজারটা থাকবে একটা। আচ্ছা, বুঝতে পেরেছেন আই থিঙ্ক, যে ট্যাগ ম্যানেজারটা হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি ওয়ে বা একটা ব্রিজের মতন কাজ করতেছে এই দুটো, এই সকল টুলের সাথে। এটা তো জাস্ট তিনটা টুলের কথা বললাম, বাট এখানে আমাদের মডিউলে যেহেতু তিনটা টুল বা এই তিনটা বিষয় থাকবে, বাট আরো অসংখ্য টুলের সাথে আপনার ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করাতে পারবেন আপনি ট্যাগ ম্যানেজারের থ্রুতে। ঠিক আছে। আচ্ছা, তো এখন ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা জানেন একটু, কি থাকে ট্যাগ ম্যানেজারে? স্ট্রাকচারটা হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, প্লাস এখানে একটু আলোচনা করে নিলে তখন স্টেপগুলো দেখতে আপনাদের সুবিধা হবে। ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচার হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে একটা ট্যাগ ম্যানেজারে। একটা জিমেলের আন্ডারে আপনি অসংখ্য অ্যাকাউন্ট থাকতে পারে। যেমন দেখেন, এই যে আমি ট্যাগ ম্যানেজারের লিঙ্কটা ওখান থেকে ডিরেক্ট ওপেন করলাম, আপনাদের এই জায়গাটা টোটালি ব্লাঙ্ক থাকবে। যেমন আমার হচ্ছে আগের ওয়েবসাইট গুলোর লিঙ্ক এখানে দেখাচ্ছে। তো এখন আপনারটা শুধু অনলি এগুলো ব্লাঙ্ক থেকে কি দেখাবে, আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন থাকবে। তো এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, একটা ট্যাগ ম্যানেজারের আন্ডারে কয়টা অ্যাকাউন্ট থাকতে পারে? মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে। এবং একটা অ্যাকাউন্টের আন্ডারে আমাদের মাল্টিপল কন্টেইনারও থাকতে পারে। সেটা কি? এই যে এখানে যেমন দেখেন কন্টেইনার আইডি, মানে আমাদের কন্টেইনার আইডি একটাই থাকবে, একটা মানে একটা ট্যাগ ম্যানেজারের জিমেইলের আন্ডারে আপনার মাল্টিপল কন্টেইনার আইডি থাকতে পারে, বাট আপনার ওই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু একটাই ট্যাগ কন্টেইনার আইডি থাকবে। এবং এই কন্টেনারের আন্ডারে থাকবে হচ্ছে মেইনলি আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব ট্যাগ ম্যানেজারে, এই কন্টেনার তিনটা বিষয়। হুম হুম এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করব, ট্যাগ, ট্রিগার অ্যান্ড ভেরিয়েবল। জিনিসটা কি? জি জি। কন্টেনার জিনিসটা কি? এই যে কন্টেনারটা কন্টেনার একটু পরে জিনিসটা আমরা কি? যাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাবো। স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যদি যায়, প্রথমত সেট আপটা দেখায় দেই।
তাহলে এটা যে আমি যে বিষয়গুলো বলতেছি ওগুলো ইন্টারফেস গুলো আমরা দেখতে পারবো। প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট নেম। সো অ্যাকাউন্ট নেম দেবো হচ্ছে ওয়েবসাইটের নামে, বা আপনি আপনার নামে যে কোনো নামে হচ্ছে আপনি অ্যাকাউন্ট নেম দিতে পারেন। অ্যাকাউন্ট নেম হচ্ছে পেট ওয়ার্ল্ড। তারপরে কান্ট্রি, আপনার ওয়েবসাইটটা কোন দেশ থেকে রান হচ্ছে? বাংলাদেশ। এখান থেকে কান্ট্রিটা আপনি বাংলাদেশ দেবেন। এখন হচ্ছে আপনার কন্টেইনার সেটআপ। কন্টেইনার হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস। ওই প্রত্যেক অ্যাড্রেসের আন্ডারে একটা হচ্ছে কন্টেইনার আইডি ক্রিয়েট হয়। এই যেখানে কন্টেইনার শুধু বলা আছে, দেন আইডি দেখানো হয় নাই। তো এই কন্টেইনার যে নেমটা দিব, সেখানে নেমে হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিবেন উইদাউট প্রোটোকল। HTTPS www যা হাবি জাবি যাই থাকবে কিছু না, অনলি আপনার ওয়েবসাইটটা, আপনার এই অ্যাসেটটাই আপনার কন্টেইনার। এই যেখানে কন্টেইনারটা চলে আসলো, কন্টেইনার নেমে হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিবেন উইদাউট এনি প্রোটোকল। অ্যান্ড দেন আপনি টার্গেটেড প্ল্যাটফর্ম কোনটা, আপনার কন্টেইনার এটা ঠিক আছে, কিন্তু সে জানে না যে আসলে এই কন্টেইনারটা কোন প্ল্যাটফর্মের আন্ডারে। এটা কি আপনার ওয়েবসাইট, নাকি ওয়েবসাইট। iOS অ্যাপস এর, নাকি অ্যান্ড্রয়েড অ্যাপস এর কোনো আপনার প্রমোশনের জন্য বা ইন্টিগ্রেশনের জন্য কাজ করছেন? এএমপি এটা কি মোবাইলের একটা ফাংশন, অ্যান্ড সার্ভার মানে হচ্ছে আপনার হচ্ছে ওই যে সার্ভার সাইট যে ট্র্যাক করা হয়, আপনি কি সার্ভার সাইট ট্র্যাক করতে চান কিনা, মানে কোন পারপাস? আমার পারপাস হচ্ছে আমার ওয়েবসাইট, বা আমার প্ল্যাটফর্মটা হচ্ছে আমার ওয়েবসাইট। দেন আপনি যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এখানে এই যে অবশ্যই টার্মস অ্যান্ড দুইটা কন্ডিশন। দেওয়া যায় না একসাথে মিস? আমি ধরেন না ওয়েবসাইটে না দিলাম, আবার না না, এটা তো অ্যান্ড্রয়েডে দিলাম। মানে কি আপনার এই কন্টেনারটা কি, এই প্রোডাক্টটা কিসের? এটা তো অ্যাপ না, এটা তো অ্যাপ না। আমার অ্যাপ হলে তো আমার স্ট্রাকচার, স্ট্রাকচার তো বা কন্টেনার নেম তো বলছে না এটা অ্যাপ। যদি অ্যাপের জন্য করি তাহলে আরেকটা ইয়ে ইয়ে হ্যাঁ করতে হবে আর আলাদা, কি। আপনার আপনার অ্যাপ থাকবে, সেটা অ্যাপের জন্য হলে সেটা অ্যাপ আলাদা হবে। এটা তো ওয়েবসাইট, আপনার কন্টেনার নেমে যা বলতেছে বা কন্টেনার ইন্ডিকেটই করতেছে এটা একটা ওয়েবসাইট। তো সেক্ষেত্রে তো সে এখানে এরর দেখাবে। তো আচ্ছা আচ্ছা। ওদের বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড পলিসিস আছে এখানে অসংখ্য, এই যেগুলো নিয়ে যদি পড়াশোনা করি, লাইক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর যদি হচ্ছে আপনার ওই যে ইয়া কোর্স করা, মানে মানে ডিপ্লোমা কোর্স, লাইক ধরেন যে 4 বছর একটা ডিপ্লোমা কোর্স হবে, হ্যাঁ, লাইক অনার্সের সমমান এরকম থাকা উচিত। অনলি ডিজিটাল মার্কেটিং এর উপর তো নাই, তাই না? বাট এরকম দেওয়া উচিত, কারণ এগুলো নিয়ে এত পড়াশোনা যদি আপনি করেন, এই যে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনস যা যা আছে, হ্যাঁ, আপনি মার্কেটিং এর উপরে হয়তো বা আপনি 2 বছর একটা মাস্টার্স করতে পারবেন, বাট অনার্স বা ব্যাচেলর ডিগ্রি যদি করতে পারতেন, তাহলে আমরা এগুলো আরো অনেক, এগুলো নিয়ে এই বিষয়গুলো আসতো, এগুলো নিয়ে অনেক পড়াশোনা, তাই না? এগুলোর ভিতর যে এত এত টার্মস এন্ড কন্ডিশন, আমরা তো এই ছোট মানে ছোট থেকে বলতে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাইন আপ থেকে শুরু করে আমরা খালি টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে যাচ্ছি, বাট জীবনে ওগুলো পড়ে দেখি না, তাই না? বাট মেজর মেজর কন্ডিশন গুলো আমরা জাস্ট খালি একটু ওভারভিউ শুনে নিচ্ছেন মুখে, বা দুই একটা ব্লগ পড়ে বা ভিডিও থেকে 2-4টা জানছেন, সেটা মানে মেজর মেজর গুলা ওই পর্যন্তই। বাট এখানে যে আরো পড়ার জানার কত কিছু আছে, তাই না? এগুলো নিয়ে স্টাডি করলে তো বুড়া হয়ে যাওয়া লাগবে, তাই না, মার্কেট একটা প্লেসে কাজ পড়তে গেলে করতে। মিস 2 ঘন্টা লাগে। আমরা যে কি পরিমাণ পারমিশন ওনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো হ্যাঁ আমরা হ্যাঁ, চিন্তা করতে এই পারতেছি না। পারমিশন দিচ্ছেন, এবং তাদের পলিসি গুলা কিন্তু আমরা জানি না যে পারমিশন দিচ্ছি, তারা এগুলা তাদের পলিসিটা কি, তাদের তথ্যগুলো আমরা কিভাবে ইউজ করবো, আমাদের তথ্যগুলো তারা কিভাবে ইউজ করবে, এগুলো কিন্তু এগ্রিমেন্ট আছে, এটা কিন্তু আমাদের পলিসির একটা এগ্রিমেন্ট। তো এগুলো আমরা জাস্ট খালি মানে আমার যেতে হবে নেক্সট স্টেপে, আগে অ্যাকসেপ্ট দিয়ে পরে যাই। এগুলো আর কে দেখে, তাই না? তো ওভাবে অ্যাকসেপ্ট দিয়ে যান, সামনে যাই হয় আল্লাহ ভরসা। দেন হচ্ছে আহ যে দেখেন চলে আসছে পপ আপ উইন্ডো, অ্যানালাইটিক এরকম চলে আসছিল না, যে ইনস্টল করো কোড, কারণ এটাতে ইন্টিগ্রেট করাইতে হবে ওয়েবসাইটের সাথে, তাই না? ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট না করালে কি এটা কি আপনার অ্যানাবল হবে বা কাজ করবে? সেম না। সেম ওয়েতে মিস ওই যে হেডিংটা সেম নিয়ে ওয়েতে এই যে ওই, বলতেছে এই কোডটা নিয়ে হ্যাঁ, তুমি হেডে পেস্ট করো। হেডে পেস্ট করে কি দিতে হবে। বলতেছে? এই কোডটা নিয়ে তুমি হেডে পেস্ট করো, আর এই কোডটা নিয়ে বডিতে, এটা বডি সেকশন বলতে ওই হেডার ডট পিএসপি তে বডি স্ল্যাশ বডি দিয়ে একটা সেকশন আছে, সেখানে যে হচ্ছে পেস্ট করতে বলতেছে। তাহলে কি হবে, আমার ওয়েবসাইটের সাথে সে ইন্টিগ্রেট হয়ে যাবে, সে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এইটা ইজি ওয়ে, আপনারা পারবেন এই ওয়েটা, তাই না? এই ওয়েটা পারবেন। এখন জিনিস এখন এই ওয়েটা আপনারা পারেন, বাট আমি এই ওয়েতে আজকে দেখাবো না, আজকের ওয়েটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। কেন? এটার একটা কারণ আছে যে এটা পারা সহজ ওয়েতে না দেখায় কেন, অন্য ওয়েতে যাব, প্লাগইনের থ্রুতে যাব। কোন প্লাগইন? ওই হেডার ফুটার প্লাগইন না কিন্তু। যে হেডার ফুটার প্লাগইন আমি কোড বসাইতে পারি না, বুঝি না, উল্টাপাল্টা স্ক্রিপ্ট আমি নষ্ট করে ফেলবো, সো আমি ওই হেডার ফুটা প্লাগইন না, আমরা গুগল ট্যাগ ম্যানেজার একটা প্লাগইন ইউজ করব। ট্যাগ ম্যানেজারের প্লাগইন কেন ইউজ করব? এখানে আমাদের ওয়েবসাইটের
যা যা অ্যাক্টিভিটি হয়, এখানে বিভিন্ন ধরনের ডেটা লেয়ার ক্রিয়েট হয়। তো এটা হচ্ছে ডেভেলপাররা এই ডেটা লেয়ার গুলো দেখা যায় যে ক্রিয়েট করে দিতে পারে। এখন আমরা যদি ওই প্লাগইন ট্যাগ ম্যানেজারটা যদি ট্যাগ ম্যানেজারের প্লাগইনের মাধ্যমে ইনস্টল করি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, ডেটা লেয়ারটা অটোমেটিক্যালি অ্যানাবল করার অপশন পাবো। ডেটা লেয়ারটা অটোমেটিক্যালি অ্যানাবেল করার অপশন পাবো। বাট এইভাবে যদি ক্রিয়েট করি, আপনি ডেটা লেয়ার ক্রিয়েট করার অপশন অটোমেটিক্যালি হবে না, এবং ওইটা আবার এক্সট্রা একটা প্যারা। ডেটা লেয়ারটা কি সেটা আমরা দেখবো, আর একটু ভিতরে গেলে দেখবো। তো এটা আপাতত কেটে দিচ্ছি। তো কেটে গেল মানে আমাদের অপশন শেষ তা না, এই যে এখানে গেলে কিন্তু ওই কোড আবার পাবো। তো সেটা প্যারা পরে নিচ্ছি, ওটা পরে দেখছি কিভাবে ইন্টিগ্রেট করব। তো এখন ইন্টারফেসটা আগে দেখি, বা এই ট্যাগ ম্যানেজার আসলে কিভাবে কাজ করবে সেটা একটু আমরা জাস্ট একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই। এই যে আমরা আছি ওয়ার্ক স্পেসে। এই যে আপনার হচ্ছে কন্টেনার, এটা এটা হচ্ছে আপনার কন্টেনার নেম। এই যে এখানে ডাউন অ্যারোতে যদি ক্লিক করেন, দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে, এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আলাদা আলাদা কন্টেনার দেখা যাচ্ছে, তাই না? এই যে এখানে কন্টেনার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা অ্যাকাউন্ট। এই এই ট্যাগ ম্যানেজারের আন্ডারে অ্যাকাউন্ট। আপনারা হচ্ছে সার্চ কনসোলের আন্ডারে ডাউন অ্যারোতে ক্লিক করে প্রপার্টি দেখতে পেতেন না? এটা হচ্ছে অ্যাকাউন্ট দেখায় এরা। যেমন এই যে গ্রিন থাম্বস, এই অ্যাকাউন্টের কন্টেনার দেখেন ডান পাশে একটা আইডি সহ আছে। পেট ফুড এর কন্টেনার দেখেন ডান পাশে চলে আসছে। পেট ফুড, ফুডেরটা নাকি এটা কোনটা আসলো, এটা হচ্ছে পেট ওয়ার্ল্ডেরটা। এই যে এটা হচ্ছে পেট ফুডেরটা, এটা হচ্ছে টাস্ক ট্রাইবের। প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেনার দেখতে পাচ্ছি, যে আলাদা আলাদা কন্টেনার উইথ আইডি সহ এখানে ক্রিয়েট আছে। আচ্ছা যাই হোক, এখন এখন এখানে বললাম যে আমরা মূলত তিনটা উপাদান দ্বারা, মেইন তিনটা উপাদান দ্বারা গঠিত হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজার। আপনার ট্যাগ ম্যানেজারটা মেইনলি কয়টা উপাদান দ্বারা গঠিত? তিনটা উপাদান। একটা কি, নাম্বার ওয়ান ট্যাগ, নাম্বার টু কি বলেছিলাম, ট্রিগার অ্যান্ড ভেরিয়েবলস। ট্যাগস, ট্রিগার্স, ভেরিয়েবলস, তাহলে এই তিনটার কাজ কি? ট্যাগ মানে তো আমরা মোটামুটি জানি, অনেক আগে থেকে ট্যাগের ব্যবহার করতেছি। তো ট্যাগ হচ্ছে একটা কি, স্নিপেট কোড, একটা কোড। সে কোড কি করে, আপনাকে ডেটা কালেক্ট করে দেয় কোন টুলস গুলাতে, এই অ্যানালাইটিকে, গুগল অ্যাডসে, ফেসবুক পিক্সেলের কি করে ডেটা কালেক্ট করে দেয় এই ট্যাগ। সো কিছু এক্সাম্পল দেখি আমরা ট্যাগের, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন গুগল অ্যানালাইটিক্স এর একটা ট্যাগ আমরা গত ক্লাসে পেয়েছি না, গুগল অ্যানালাইটিক ক্লাসের ট্যাগ নিয়ে আমরা ওয়েবসাইটে ইউজ করেছি। সেটা হচ্ছে অ্যানালাইটিকের একটা ডিরেক্ট ট্যাগ উইথ ওয়েবসাইট। বাট আমাদের এই ট্যাগ ম্যানেজারেও গুগল অ্যানালাইটিকের ট্যাগ আছে, মানে এটা অ্যানালাইটিককে কি করাবো, এটার সাথে কি করানোর জন্য ট্যাগটা ইউজ হবে, ডিলিট করাবো। এটার ডেট সাথে করা। কানেক্ট করার জন্য এই গুগল অ্যানালাইটিক ট্যাগ। মানে এখানে কিছু কমন ট্যাগ দিয়েছি, বাট অসংখ্য ট্যাগ এখান থেকে ক্রিয়েট হয়, অসংখ্য প্রোডাক্ট, অসংখ্য প্ল্যাটফর্মের জন্য। বাট এখানে কমনলি যেগুলো আপনারা চেনেন সেই ট্যাগগুলোর নাম বলতেছি। গুগল অ্যাড, অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার, বা গুগল যে অ্যাড নিয়ে আমরা কাজ করব, অ্যাড এর আলাদা ট্যাগ এখানে আসবে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের আলাদা ট্যাগ নিয়ে আসতে পারবো। তাহলে কি হবে, ট্যাগ ম্যানেজারের সাথে গুগল আমার অ্যাকাউন্টের, অ্যাড অ্যাকাউন্টের একটা কানেকশন করবে। ফেসবুক পিক্সেল কোড আপনি সেট আপ করে রেখে আসছেন না অনেক আগেই? জি। হ্যাঁ, এখন আমি ডিরেক্ট ওয়েবসাইটের সাথে কাজ না করে আমি হচ্ছে ফেসবুক পিক্সেলকে এখানে ইন্টিগ্রেট করাবো। আমার পিক্সেল কোড রেডি আছে না, পিক্সেল কোড আমার রেডি আছে না, সেই পিক্সেল কোডকে আপনি এখানে ট্যাগ করাইতে পারবেন ট্যাগ ম্যানেজারে। তারপরে কাস্টম এইচটিএমএল ট্যাগ, মানে যে কোনো ধরনের, যারা এইচটিএমএল কোড জানে, যে কোনো ধরনের কাস্টম ট্যাগ সে তৈরি করতে পারবে, যে কোনো পারপাস, এনি পারপাস, এইচটিএমএল এর থ্রুতে। তারপরে ইভেন্ট ট্র্যাকিং ট্যাগ। ইভেন্ট ট্র্যাকিং দ্যাট মিনস আমার ওয়েবসাইটে মানে অল অ্যাক্টিভিটি, লাইক কে পেজ ভিউ করলো, কে পেজ স্ক্রল করলো, এগুলো কি করতে পারবো আমরা, ইভেন্ট ট্র্যাক করতে পারবো। ইভেন কাস্টম ইভেন্টও আমরা ট্র্যাক করতে পারবো। লাইক এদের এখানে কিছু ডিফল্টের ইভেন্ট ট্র্যাকিং অপশন থাকবে, আপনারা দেখবেন যে ডিফল্টে দিয়ে রাখছে যে এই ইভেন্ট, এই ইভেন্ট গুলা তুমি ট্র্যাক করো। হ্যাঁ, পেজ ভিউ ট্র্যাক করো, বা এমন একটা ইভেন্ট যে ইভেন্ট আমার ওয়েবসাইটে আছে বাট এখানে নাই, তখন আমি কাস্টম ইভেন্ট, মানে কাস্টমলি আপনি ইভেন্ট ক্রিয়েট করে ওটা ট্র্যাক করাতে পারবেন। লিঙ্কডইন এর ট্যাগ, লিঙ্কডইন ইনসাইট ট্যাগ, টুইটার, পিন্টারেস্ট, এই তিনটা সোশ্যাল মিডিয়াতে পেইড অ্যাড রান হয়, তাই না? পেইড অ্যাড রান হয়, সেক্ষেত্রে আমার ওই ওয়েবসাইটে লাইক হচ্ছে এই পেট ওয়ার্ল্ডে একটা অ্যাড রান হয়, সরি অ্যাড চলে কোথায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে। কোন কোন সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট, টুইটার অ্যান্ড হচ্ছে ফেসবুক। ফেসবুকটা নিয়ে আসি এর কাছে।
আর লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এই কয়টা প্ল্যাটফর্মে কি হয় এখানে ইনস্টাগ্রাম নাই মিস? আমার ইনস্টাগ্রাম? ফেসবুকটা টার্গেট করলে তো ইনস্টাগ্রামে ডেটা পেয়ে যাচ্ছি, কারণ ফেসবুকের সাথে ও তো আমার আচ্ছা ইনস্টাগ্রামটা কানেক্ট থাকবে। আচ্ছা। ফেসবুকের সাথে তো আমার ইনস্টাগ্রামটা কানেক্ট থাকবে। লাইক পেট ওয়ার্ল্ডের জন্য আমি সবগুলো সোশ্যাল মিডিয়াতে কি করি, অ্যাড রান করি, এবং সেগুলো সেই যে অ্যাড রান করি পেইড অ্যাডের লাইক সেই অডিয়েন্সকে আবার আমি রিটার্গেটের জন্য বা হচ্ছে সেই ডেটা অ্যানালাইসিসের জন্য আমি এই প্ল্যাটফর্মগুলোতেও এখানে ট্যাগ করাইতে পারবো। ঠিক আছে, তারপরে ই কমার্স ট্যাগ, ই কমার্স সাইটের জন্য ইউটিউব ভিডিও ট্র্যাকিং, মানে ইউটিউব চ্যানেলকেও আপনি এখানে ট্যাগ করাইতে কি পারবেন। ট্যাগ করাবেন এখানে মিস? এখানে হচ্ছে এই যে মনে করেন, কোড থাকবে, সেই কোডের মাধ্যমে আমি আচ্ছা ইন্টিগ্রেট করাবো। আচ্ছা কোডের আচ্ছা থ্রুতে আমরা ইন্টিগ্রেট করব আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এই প্ল্যাটফর্ম গুলাকে, সেগুলো তো এই আমরা সেম দিয়ে স্টাইল, ওই যে হেড বডির ওখানে বসে সেম স্টাইল হেড দেন? বডিতে তো যাবো না, জন্যই তো ট্যাগ ম্যানেজারে আসলাম। হেড অ্যান্ড বডিতে যদি যায় আমার সাইটটা বেশি, এই যে এটা তো কমন কিছু ট্যাগ দিলাম, বাট আরো অসংখ্য ট্যাগ এখানে সেট আপ করা যায়। এই এত ট্যাগের এত কোড যদি আপনি হেড আর বডিতে বসাইতে থাকেন, ওয়েবসাইটের অবস্থা কি হবে? এই কারণে আমরা অনেক ট্যাগ ভারী হয়ে ট্যাগ যাবে। ম্যানেজার আমরা হেল্প নিব। সব কোড বলবে এর এখানে এ ট্যাগের বোঝা নিতে পারবে। এরপর আমরা যতই কিছু ট্যাগ ক্রিয়েট করি না কেন, সেট আপ করি না কেন, এর কোনো প্রবলেম নাই। বাট সে এই তথ্য আমার ওয়েবসাইট থেকে এদের কাছে পাঠাবে, এদের তথ্য ওয়েবসাইটে কি হবে, কানেকশন ঘটাবে। আচ্ছা, কারণ দুই একটা প্ল্যাটফর্মের ওইটা একটু বসায় আমাদেরকে দেখায় দিবেন যে এইভাবে হ্যাঁ হ্যাঁ, বসায়। এই যে এখন ওয়েবসাইটটা তো আমি ট্যাগ করব, সেটা দেখলে তো বুঝবেন। ওয়েবসাইটকে এর আচ্ছা ঠিক সাথে আছে। কানেকশন ঘটাবো। দেন ওকে। হচ্ছে আমাদের গেল কি, ট্যাগ গেল। দেন হচ্ছে ট্রিগার্স। ট্রিগার জিনিসটা কি? ট্রিগার জিনিসটা কি গত ক্লাসে হালকা বলেছিলাম, মনে আছে? ট্রিগার মানে হচ্ছে একটা লাইক ডিরেকশন বা নির্দেশ, কখন কোন ইভেন্টে কোন ট্যাগটা সক্রিয় হবে সেটাকে নির্দেশ করা বা ইন্ডিকেট করা। হ্যাঁ, যেমন হচ্ছে আহ, অনেকটা এই যে কিন্তু এটা এখানে বলা এসিও এর আছে মতো। কখন কোন ট্যাগ গুলা অ্যাক্টিভ হবে। লাইক আপনি এই 10টা ট্যাগ ক্রিয়েট করে রাখছেন, ভালো কথা, বাট এখন কোন ট্যাগটা অ্যাক্টিভ হবে সেটা ইন্ডিকেট করবে। লাইক আমি এখন যাচ্ছি, এখানে আমাকে ট্যাগ করা হয়েছে ই কমার্স ট্যাগ আমি সেট আপ করেছি, ধরেন সাপোজ অনলি আমি ই কমার্স ট্যাগ আমি সেট আপ করছি, ঠিক আছে। অথবা আমি ফেসবুক পিক্সেল ট্যাগ সেট আপ করছি, কেন? কারণ আমার ফেসবুকে যে অ্যাডগুলো আমি রান করি সেখান থেকে কোন কোন ভিজিটরদের স্ট্যাটাস বোঝার জন্য আমি ফেসবুক পিক্সেল একটা রান করি, মানে ট্যাগটা সেট করছি, ভালো কথা। এখন এই ফেসবুক পিক্সেলের থ্রুতে কি হয়, আমার এই ওয়েবসাইটে ভিজিটররা যে আসে পেইড অ্যাডের মাধ্যমে, তারা বিভিন্ন ধরনের অ্যাকশন বা ইভেন্ট মেক করে না। ফেসবুকে আমি একটা অ্যাড দিলাম, এখানে একটা পেট প্রোডাক্টের একটা অ্যাড দিলাম, কেউ আসবে, এসে প্রোডাক্ট দেখবে, কেউ ক্লিক করবে, কেউ স্ক্রল করবে, হ্যাঁ, তারপরে কেউ হচ্ছে কি করে অ্যাড টু কার্ট করে, কেউ পারচেস করে। তো এখন এই পিক্সেল ট্যাগটা আমি সেট আপ করছি, বাট ট্যাগের কোন বিষয়টা আমি ট্রিগার করব, মানে অ্যাক্টিভ করব, আমি অনলি লাইক পেজ ভিউ করছিল যারা, তাদেরকে ট্রিগার করব। যারা ফেসবুক অ্যাডের মাধ্যমে পেজটা ভিউ করছে, বা টাইমার ট্রিগার, মানে যারা 2 মিনিটস প্লাস সময় স্পেন্ড করছে তাদেরকে টার্গেট করব। যারা ফর্ম সাবমিশন করেছে, জাস্ট এখানে কয়েকটা এক্সাম্পল দিলাম, আপনারা ওখানে গেলে আরো দেখতে পাবেন এক্সাম্পল। যারা ইন ডেপথ স্ক্রল করেছে, লাইক একদম আমার পেজের শেষ পর্যন্ত এটা গিয়েছে। তুমি অনেকটা ইয়া মতো, ওই যে আপনার ক্লাসিফাই মতো, যে পেজ ভিউ যারা করছে ওদেরকে আমি ট্রিগার করলাম, স্ক্রিপ্ট ভিউ যারা করছে ওদের জন্য আরেকটা, তারপরে সাবমিশন যারা করছে ওদের জন্য আরেকটা টাইমার, সময় অনুযায়ী কে কে আসছে ও- ওদেরকে আমি ট্রিগার করলাম। এটাই তো। হ্যাঁ, বিষয়টা এটাই যে আমার ফেসবুক পিক্সেল ট্যাগ সেট আপ আছে, কিন্তু এই ফেসবুক পিক্সেলের মধ্যে আমি কাকে নির্দেশ করব এখন অ্যাক্টিভ হইতে, বা কাকে কার তথ্য আমার প্রয়োজন, তা সেটা হচ্ছে আপনার ট্রিগার, যে আমি পেজ ভিউ দেখবো, একে আমি পেজ ভিউকে ট্রিগার করব। তো এগুলো হচ্ছে ট্রিগার সেকশন, আরো অসংখ্য এক্সাম্পল আছে, উপর আমরা হচ্ছে ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবো। দেন ভ্যারিয়েবলকে আমি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স এই তিনটা যে আমাদের মুখ্য বা মূল উপাদান নিয়ে গঠিত, সে তিনটা উপাদান নিয়ে আমি মানে একটু জাস্ট খালি একটু ধারণা দিয়ে দিচ্ছি। উম, এটা
এই দুটার কাজের জন্য হেল্পার হিসেবে আরো ইনডেপথ অ্যানালাইসিসের জন্য হেল্প করে থাকে। ভ্যারিয়েবলস আর প্লেস হোল্ডার্স ইউজ টু স্টোর ডাইনামিক ভ্যালু। আপনার ট্যাগ এবং ট্রিগার্স এর ডাইনামিক ভ্যালু সে প্রোভাইড করে। দে হেল্প ক্যাপচার ইনফরমেশন লাইক ক্লিক ইউআরএল, ফর্ম আইডি অর পেজ টাইটেল অ্যান্ড পাস দ্যাট ডেট টু ট্র্যাকিং টুলস। আচ্ছা, তো এখানে আরো অনেক বিষয় আছে, জাস্ট এটা এক লাইনে আপনারা যাতে বুঝতে পারেন। তো এখন ফেসবুক পিক্সেল ট্যাগ আমি সেট করছি, ফেসবুকে অ্যাড হবে এবং ট্রিগারের মাধ্যমে আমি দেখতে চাচ্ছি কয়জন পেজ ভিউ করছে। ভ্যারিয়েবল কি করবে আমাকে এই তথ্যগুলাকে আমার ডাইনামিক রেজাল্ট দিতে সে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? যে এই যে পেজ ভিউ হলো, হ্যাঁ, আমি ইউআরএল ইন্ডিকেট করে দিলাম যে লাইক আমার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে পেজ ভিউ তুমি করছো, পুরো ওয়েবসাইটে পেজ ভিউ ডেটা তোমার কাছে ট্রিগার করা আছে, কিন্তু অনলি সার্ভিস পেজ যে ভিউ করছে তাদেরকে তুমি এখানে নিয়ে আসো। ভ্যারিয়েবলে কাদেরকে নিয়ে আসো? সার্ভিস পেজ যারা ভিউ করছে। অথবা অথবা হচ্ছে আর কি বলতেছে এখানে, যে যদি কেউ ফর্ম সাবমিট করে, হ্যাঁ, ফর্মের বিভিন্ন আইডি থাকে, যে এই আইডির ফর্ম যারা সাবমিট করছে, মানে ডেটা কালেকশন যদি কোনো ওয়েবসাইটের গোল থাকে। অথবা কোনো পেজের টাইটেল আছে, টাইটেল থাকতে পারে না? যেমন আমার এই পেজের টাইটেল হচ্ছে সার্ভিস পেজ, এই কন্টাক্ট পেজের টাইটেল হচ্ছে কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজ অনলি যারা আসছে, পেজ ভিউ করছে এসে, তাদেরকে তুমি কি করবা? নিয়ে আসবা তোমার এখানে। তো এই ভ্যারিয়েবলে কি করতে পারি আমরা? আরো ডাইনামিক ওয়েতে অডিয়েন্স গুলারে আপনি নিয়ে আসতে পারবেন। ভেরিয়েবল জিনিস হলো মিস অনেকটা এরকম যে এটা বিভিন্ন জিনিসের মানে এই যে ইউআরএল, তারপরে এই যে আইডির, আর এগুলি আরো ইনডেপথ খুঁজে বের করতে এটার পারবে, ওদের ডেটাটা আরো ইনডেপথ খুঁজে নিয়ে আসবে। ইম্পর্টেন্সটা শো করে আর কি, যে ওদের কি কি মানে কিভাবে করলে আরো ভালো হবে, কিভাবে করলে আরো এটা ইম্পর্টেন্ট হবে, সবার কাছে দেখতে পাবে, এইটাই হলো কিভাবে ভেরিয়েবল। করলে বললে কিভাবে করবে এটা আমরা জানবো। আমরা তাকে জাস্ট খালি ইনস্ট্রাকশন দিব ভ্যারিয়েবলকে। আমরা জানি আমার কোন তথ্য লাগবে এবং তথ্যটা কিভাবে তার কাছ থেকে আমরা আদায় করে নিব, সেই ফরম্যাটটা আমরা জানি। আমাদের কাছে ফরম্যাট আছে, মানে হচ্ছে ওখানে কিছু আপনার ইয়ে আছে, ফর্মুলা আছে, সে ফর্মুলা দিয়ে দিলেই সে ভ্যারিয়েবলের কাজ হবে সেগুলোকে তুলে নিয়ে আসা। ঠিক আছে? এখন এখন এটা তো অসহায় হয়ে পড়ে আছে, তার কাছে কোনো তথ্য নাই, কারণ তাকে ওয়েবসাইটের সাথে আমাদের কানেকশন ঘটায় নাই। এখন কানেকশনটা ঘটানোর জন্য কি করব? আমি তো কোড পেজ কেটে দিলাম। সো কোড এখন কোথায় পাবো? রিড হওয়ার কিছু আছে, এই যে এখানে ক্লিক করলে এগেইন দেখেন সে আমাকে ওই কোড নিয়ে আসছে, বলতেছে এটা হেডে পোস্ট করো, এটা বডিতে করো। এখন এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোড আছে, দেখেন জিটিএম কোডটা শেষে কত, ডাব্লিউ আর আর শেষে এল এস, এবং এখানেও দেখেন যে কোডটা দেখাচ্ছিল, দেখছেন? সেম কোড না? সেম কোড না? আমরা এই টোটাল কোডটা হুম হেডে হুম হুম। এন্ড বডিতে না বসায়া, এই যে এখানে যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড আছে, এই কোডের থ্রুতে আমরা প্লাগইন ইনস্টলের মাধ্যমে আমরা এনেবল করব বা কানেকশন ঘটাবো এই ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের। তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম, প্লাগইনসে চলে যাব, ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে জাস্ট সিম্পলি লিখে সার্চ করবেন। এত স্লো কেন ওয়েবসাইট? প্যান্থিয়ন সাইট না? আর কত সাপোর্ট দেবে আমাদেরকে না? ভালোই সাপোর্ট দিবে। প্লাগইন প্লাগইন আপডেট দিতে হবে মনে হয়। প্লাগইন আপডেট দেওয়া লাগলে তো দিব, কিন্তু আমাকে তো দেখাবে কি কি আপডেট লাগবে, এখানেই তো যাচ্ছে না। একটু সময় নিচ্ছে। কি ব্যাপার, এ ভালো ছিল একটু আগে, আবার কি অসুখে ধরলো তাকে? একটু আগে তো ভালো ছিল।
অন্যগুলি দেখেন, অন্যগুলো এসে পড়বে, অন্যগুলি দিলে এসে পড়বে এটার মধ্যে আপনার। অন্যটা দিলে তো হবে না, এইটা দিয়ে তো দেখাইতে হবে, কারণ চারটা আপডেট দেখলাম যে আনঅ্যাভেলেবল, মানে আপডেট করতে হবে চারটা জিনিস। অ্যাড নিউ প্লাগইনে যাই তো ডিরেক্ট, এই যে চলে আসছে, তো ওইটা তো হয়েছে এখন। আচ্ছা, তো দেখেন এখানে এসে আমি লিখবো হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। এখানে কি সার্চ করব? গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার, এই যে অরেঞ্জ কালার আইকনটা দেখে বুঝে ফেলবেন, GTM4WP, এই গুগল ট্যাগ ম্যানেজার। এটা টোটালি ফ্রি অফ কস্ট, এটা কোনো প্রো ভার্সন টার্সনে আপনার দিবে না। এটা ফ্রিতে আপনাকে এতটা হেল্প করবে, এবং কি পরিমাণ যে হেল্প করবে এগুলো যদি আপনারা ইনডেপথ জানতেন, বুঝতেন, তাহলে বুঝতে পারতেন যে সে আসলে আমাদেরকে কতটা হেল্প করছে এই প্লাগইনের থ্রুতে। কারণ ওই যে ডেটা লেয়ারে যে বিষয়টা বললাম, লাইক হচ্ছে হেডার সেকশনে, এই যে থিম ফাইল এডিটরে যেহেতু আমরা হেডার সেকশনে যে প্লাগইনটা, সরি, কোডটা ইজিলি পেস্ট করে দিয়ে অ্যাক্টিভ করায় বা কানেকশন ঘটায় নিতে পারবো, তাই না? তো ওইটা কিন্তু কাজ করবে ওভাবেও। বাট ডেটা লেয়ারের যে বিষয়টা আসবে আমাদের ইসের ক্ষেত্রে, ই কমার্স সাইটের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই কাজটা সহজ হওয়ার জন্য এই GTM প্লাগইনটা আমাদের ইনস্টল করে নেব। এবং এটা স্ট্যান্ডার্ড ওয়ে ইনস্টল, দেন হচ্ছে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা তো জানি কিভাবে ইনস্টল অ্যাক্টিভ করতে হয়, এটা তার কঠিন কিছু না। এখন কোডটা কোথায় দিতে হবে দেখেন, সেটিংসে যাবেন। GTM4 সেটিংসে আসার পরে বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দেওয়ার জন্য। গুগল ট্যাগ ম্যানেজার আইডি কোনটা? এই যে ট্যাগ ম্যানেজারের আইডি এই স্ক্রিপ্টটার মধ্যে দেওয়া আছে, অথবা এই যে এখান থেকে কপি করে আপনি নিতে পারেন, টাইপ করে দিবেন না, কপি করে নিবেন, কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু। এই আইডিটা এখানে পেস্ট করলাম। ভুল হলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে, আপনার আবার কানেকশন হবে না, ফেল দেখাবে। হ্যাঁ, এবং আবার দেওয়া যাবে না? দেয়া যাবে, বাট ভুল হবে কেন? ভুল না হওয়ার মতন কাজ করবো, আচ্ছা। যেহেতু এগুলো একটু আপনাদের জন্য টেকনিক্যাল টার্মস, তো সেক্ষেত্রে ভুল হলে তো দেখা যাবে যে কোথায় ভুল করলেন, আবার এটা ফাইন্ড আউট করাটাই আপনারা ফাইন্ড আউট করতে পারবেন না। দেন এটা কি হবে, অন থাকবে, আপনার বাটনটা অন রাখবেন, এটা যা আছে ডিফল্টে তাই থাকবে, এটা ডিফল্টে অন আছে, অনই থাকবে। এটা সেভ করলাম। সেভ করার সাথে সাথে দেখেন অটো অফ হয়ে গেছে, তাই না? আবার অন করে ডাবল সেভ করবেন। হ্যাঁ, এটা অন থাকলে আমাদের জন্য একটু হেল্প হবে, কন্টেনারে বিভিন্ন ধরনের কোড সে হচ্ছে জেনারেট করতে সুবিধা হবে তার জন্য। তো এই গেল। দেন এখন এটা আমি এখানে কেটে দিচ্ছি। তো এখন এটা আসলে অ্যানাবল হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখেন এই এই যে আপনি অ্যাকশনটা মেক করলেন, এটাকে আপনার সাবমিট করতে হবে। সাবমিট না করলে, এটা সাবমিট দ্যাট মিনস হচ্ছে সেভ। দেখেন বলতেছে চেঞ্জেস নট পাবলিশড, মানে আমি যে চেঞ্জটা করলাম ওটা পাবলিশ হয় না, মানে এখান থেকে সেভ হয় না। পাবলিশ কিভাবে করবেন? সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ট্যাগ দেখাচ্ছে 0, কোনো ট্যাগ নাই, ট্রিগার নাই, ভেরিয়েবল 5 মানে ডিফল্টে ক্রিয়েটেড ভেরিয়েবল আছে সেগুলা দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমাকে আরেকটু চেক করতে হবে। দেখেন এই যে আমরা ছিলাম ওয়ার্ক স্পেসে, এখন নিয়ে আসছে আমাকে কোথায়? ভার্সনস। ভার্সনস মানে হচ্ছে ভার্সন 2-তে আছেন আপনি, এবং এটা কখন আপডেট হয়েছে? লেটেস্ট আপডেটেড টাইম এখানে দেখাবে। কয়টা ট্যাগ হয়েছে, মানে আমরা যতগুলো এখানে অ্যাকশন মেক করব প্রত্যেকবারই এটা সেভ করতে হবে আর পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে আমরা কি বুঝবো না? যেটা আপডেট হয়েছে যে সেটা আমরা বুঝবো না, এবং আপনাকে প্রত্যেকবারই নতুন নতুন একটা ভার্সন দিবে। নিউ নিউ কি করবে, সে একটা ভার্সন দিবে আপনাকে, এটা বোঝার জন্য। তো সেক্ষেত্রে এখানে ডিরেক্ট লিঙ্ক দেয় না, না? আচ্ছা, এখন ওয়ার্কস্পেসে চলে যাচ্ছি আবার। ওয়ার্কস্পেসে আসার পরে এখন হচ্ছে আমরা এটার প্রিভিউ দেখব, যে হ্যাঁ তুমি এটা ঠিকঠাক চলছে কিনা। প্রিভিউ হচ্ছে একটা ডিবাগিং মোড, এখানে কোনো এরর থাকলে সেটা চলে আসবে, বা অ্যাক্টিভ হলে সেটা আমাকে দেখাবে তো রিভিউতে।
প্রিভিউতে আমাকে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, আপনার প্রোটোকল টোটোকল সহ যা আছে টোটালটা কপি করবেন। দেন কানেক্ট। এখন এই যে আমরা এটা চেক করছি আমার সাইটটা, এবং দেখেন দেখাচ্ছে কানেক্টেড, এবং এই যে সাইটটা আলাদা ট্যাবে কেন ওপেন হলো আই ডোন্ট নো। এখানে বলতেছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, মানে আমার এটা সফলভাবে আমি কি করতে পেরেছি, কানেক্ট করতে পেরেছি। ফিনিশ। এবং এটা চেক করার আরেকটা ওয়ে আছে, আপনি তো এখান থেকে চেক করলেন, এখান থেকে চেক করলেন আপনাকে এখানে দেখেন কোনো ট্যাগ ট্যাগ কিছু নাই, এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। অনলি হচ্ছে আমার এখানে যেই ট্যাগটা কানেক্ট হয়েছে সেটারই প্রিভিউ আমাকে দেখাইছে, এই যে আমার কন্টেনার আইডি। এখন কিন্তু ওই যে কন্টেনার আইডিটা ছিল আমার ওয়েবসাইট, এখন কন্টেনার আইডি হয়ে গেছে কি, আমার কন্টেনার এখন হয়ে গেছে কিন্তু আমার গুগল ট্যাগ ম্যানেজার। ওকে। এবং এখানে এখানে কিছু আপনারা ফিচার দেখবেন, তো এগুলো আসলে তেমন প্রয়োজন নাই, মানে এগুলো আসলে আপনার কাজগুলো, এই যে এখন যে আমরা একটা সাবমিট করলাম বা প্রিভিউতে গেলাম, এটা আসলে কিভাবে কাজ করলো। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনার কনসেন্ট আপনার কি হয়েছে, ইনস্টল হয়েছে। ইনস্টল হয়েছে ট্যাগের থ্রুতে, দেখেন এটা ট্যাগ দেখাইতেছে একটা এপিআই একটা কোডের থ্রুতে। তারপর হচ্ছে ইনস্টলাইজেশন করছে, তারপরে কন্টেনারটা লোড হয়েছে, লোড নিতে এই যে এখানে হচ্ছে দেখেন ডট পুশ, হ্যাঁ এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা লেয়ার ক্রিয়েটের মাধ্যমে এটা লোড হয়, মানে এটা হচ্ছে ইন্টারনাল একটা প্রসেস কিভাবে সে কাজ করছে। মানে আমাদের যে এই যে কানেকশনটা অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হতে গেলে সে তারপরে মেসেজ দিয়েছে, তারপরে কন্টেনারটা লোড হয়েছে, তারপরে ডোম রিড। হ্যাঁ, এগুলো সব হচ্ছে প্রসেস, তো এগুলো নিয়ে কথা বললে অনেক ডিটেইলি কথা বলা যাবে, বাট এত ডিটেইলি আপাতত আপনাদের জানার দরকার নেই। জাস্ট খালি যে প্রসেস গুলো এখানে দেখে রাখলেন, যে আপনার এই যে কন্টেনারটা অ্যাক্টিভ করতে আপনার কয়টা স্টেপ সে পার করে আসছে সেটার একটা সামারি, দ্যাটস ইট। এই স্টেপগুলো সে পার করে সেটা নিয়ে আসছে। তো এখন আমরা একটা ইয়া করবেন, ওই যে পিক্সেল হেল্পার একটা অ্যাড করছিলাম না, সেরকম হচ্ছে ট্যাগ ম্যানেজারের একটা এক্সটেনশন আছে। ট্যাগ ম্যানেজারেরও হচ্ছে একটা এক্সটেনশন আছে। হুম, হুম, এইটা এক্সটেনশন তো বেশি সুবিধা না কোয়ালিটি। আচ্ছা যাই হোক, অ্যাড করি আপনাদের দেখানোর জন্য, বাট আমাদের ওখান থেকে তো প্রিভিউ দেখা যায় তাই না, কিন্তু অন্যান্য ওয়েবসাইটেরও গুলোও আপনি দেখতে পাবেন এখানে, অন্যান্য ওয়েবসাইটের গুলোও দেখতে পাবেন এবং আমাকে দেখাতে পারবেন। হুম, এই যেটা এনাবল করলেন, এখন এটা আপনার সাইট না, সাইটের হোমে যান। হোমে আসার পরে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটাতে ক্লিক করলে এটা কি বলতেছে, ডান। এটা এনাবল করতে হবে, এই যে এনাবল ক্লিক করবেন, এনাবল। এখন এখন একটু রিফ্রেশ দিয়ে দেন। আচ্ছা, তো এখানে এটা তো আমি সেট আপ করি না, এটা মনে হয় আগেরটা চলে আসছে কিনা এই আইডির আন্ডারে। গুগল ট্যাগ ম্যানেজার, গুগল সাইট ট্যাগ, আমরা অনলি এটা সেট আপ করেছি। হ্যাঁ, অনলি এটা সেট আপ করেছি, এটা কোত্থেকে আসলো কে জানে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে গুগল যে ট্যাগ ম্যানেজারটা আমরা সেট করেছি সেটা দেখাচ্ছে, এবং আইডিটা ওইটাই তাই না, দেখেন আইডি ওইটাই না, ডাব্লিউ আর দিয়ে শুরু হয়েছে, এল এস দিয়ে শেষ, এই যে এটা না আইডিটা, দেখছেন, ডাব্লিউ আর এল এস। এটা হচ্ছে লাইক আপনি কোন একটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ট্যাগ চেক করবেন, তখন এর মাধ্যমে আপনি চেক করে নিলেন যে হ্যাঁ তার কি কি ট্যাগ, যতগুলো ট্যাগ সেট আপ হবে সকল ট্যাগের ডেটাই এখানে দেখা যাবে। তো এটা যেহেতু টুলটা বেশি একটা রেটিং ভালো না বা ভালো ওয়ার্নিং দিচ্ছে না, বাট এরকম ছিল না, এখন রেটিং খারাপের দিকে যাচ্ছে যেহেতু, সো সেক্ষেত্রে সেটা আপনারা ইগনোর করে অনলি হচ্ছে আপনার এখান থেকে প্রিভিউ মুডে যে আপনারা দেখতে পারবেন যে আপনারটা অ্যানাবল হয়েছে কিনা। তখন কি দেখাবে, এই যে এটা দেখাবে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নট কানেক্টেড দেখাচ্ছে না, এটা রিফ্রেশ দিলে আমি আবার যখন ওখানে প্রিভিউতে লাইভ দিব তখন ওইটা কানেক্টেড দেখাবে। তাহলে আপনারা এই মেথডটা অ্যাপ্লাই করেন, যেহেতু ক্লায়েন্টেরটা আপনাদের ড্যাশবোর্ডে অ্যাক্সেস থাকবে, বা কোনো ক্ষেত্রে কোনো ওয়েবসাইটে যেহেতু ড্যাশবোর্ডে অ্যাক্সেস নাই সেক্ষেত্রে প্লাগইনের হেল্প নিতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে। এখন উম, মনে করেন যে আমার এই অ্যানালাইটিকটা আমি অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করছি, এর সাথে আমার ওয়েবসাইটে কোনো কানেকশন নাই, ধরে নেন ওয়েবসাইটের সাথে কোনো ইন্টিগ্রেশন করাই নাই বা ইন্টিগ্রেশন করিয়েছেন,
এখন তাকে আপনি হচ্ছে গুগল ট্যাগের সাথে আনতে যাচ্ছেন, বা যদি কানেকশন না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই নেসেসারি ট্যাগের সাথে কানেক্ট করানো, তাই না? অবশ্যই তখন নেসেসারি হয়ে যাবে না ট্যাগ ম্যানেজারের সাথে কানেকশন ঘটানো, যদি এটা জি। আপনার ওয়েবসাইটের সাথে কানেকশন না থাকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে গুগল অ্যানালাইটিকটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। ইন্টিগ্রেট করব হচ্ছে কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। ওই যে অ্যানালাইটিক্সে চলে যাবেন হচ্ছে অ্যাডমিনে। এখন কিন্তু আর হোমে দেখাচ্ছে না, তাই না? যেহেতু আমরা কানেকশন করে ফেলেছি, যেমন গত ক্লাসে কিন্তু দেখাচ্ছিল। কই সেটা? ওভারভিউতে যাও, হোমে যাও। গত ক্লাসে এখানে কিন্তু দেখাচ্ছিল, তাই না? যে বারবার আসতেছিল আমার এখানে উইন্ডোটা ট্যাগের বা কোডের, বাট যেহেতু দিয়ে ফেলেছি দেখাবে না। তখন এখন আমাকে একটু অ্যাডমিনে যে ডেটা স্ট্রিমে যে সে তথ্য বের করতে হবে। ডেটা স্ট্রিম না ডেটা কালেকশন? এখানে আসার পরে আমি চলে যাব হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশন না, না, ডেটা স্ট্রিমে আছে। হ্যাঁ, ডেটা স্ট্রিমে আসার পরে এই যে আমার পেট ওয়ার্ল্ড আমার সাইট, এখানে যদি আমি যাই, যাওয়ার পরে আহ এখানে দেখেন মেজারমেন্ট আইডি বলে একটা আইডি আছে। আর এই যে পেন আইকনে ক্লিক করলে কোডটা এখন ওখানে দিয়ে দিয়েছি জন্য দেখাচ্ছে না কনফিগার কোডটা। আচ্ছা, যাই হোক, এই যে মেজারমেন্ট আইডি কোথায় পাবেন? অ্যাডমিন থেকে ডেটা স্ট্রিম। ডেটা স্ট্রিমে আসার পরে আপনার স্ট্রিম নেমটা ছিল আপনার সাইটের নেম, আপনার সাইটের ইউআরএল দিবেন, এবং এখানে আপনার আমাদের এই কোডটা গত ক্লাসেও ছিল, আপনারা দেখেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে গুগল কোড বা আপনার হচ্ছে এই যে কোডটা মেজারমেন্ট আইডির যে কোডটা, এই কোডটা কপি করলাম। এই কোডটা আমাদের লাগবে কি করতে? এখানে ট্যাগ ক্রিয়েট করতে। তো এখন আমরা যে এই যে এতক্ষণ ট্যাগ নিয়ে বকবক করলাম, এই যে এত ধরনের ট্যাগ ক্রিয়েট করা যায়, সেখান থেকে এখন একটা ট্যাগ ক্রিয়েট করবো। এই যে এটা সাপোজ আমি ক্রিয়েট করব, গুগল অ্যানালাইটিক ট্যাগটা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? ট্যাগসে চলে যাবেন। ট্যাগসে আসার পরে টোটালি ব্লাঙ্ক, তাই না? কোনো ট্যাগ ক্রিয়েট হয় না। নিউ নিউ একটা ট্যাগ নিব। এখানে বলতেছে ট্যাগ কনফিগার, কোন ট্যাগটাকে তুমি এখানে ট্যাগ করবা সেখানে যাও, আর কাক কোথায় ট্রিগার করবা সেটা এখান থেকে সিলেক্ট কর বলতেছে। তো ট্যাগ কনফিগারে পেন আইকনে গেলাম। এখানে দেখেন অসংখ্য প্রোডাক্ট বা টুল আছে। ফেসবুক, গুগল অ্যানালাইটিক, তারপরে গুগল অ্যাডস, তাই না? আবার নাম না জানা অনেক অসংখ্য আছে, বাট আমরা এখানে তিনটার কথা শুধু জানি, তাই না? ফেসবুক পিক্সেল আমরা আপাতত ঘটাবো, অ্যানালাইটিক আর গুগল অ্যাডস, এই তিনটা নিয়ে কাজ করব। বাট দেখেন এখানে অসংখ্য টুলস বা অ্যাপস আছে। এই যে লিঙ্কডইন আছে, আরো অসংখ্য নাম, দেখেন এগুলো আমরা নামই জানি না, অসংখ্য অ্যাপ আছে। এইগুলার সকল কিছু ট্যাগ এখানে ক্রিয়েট করতে পারবেন। এই সকল প্ল্যাটফর্ম বা এই সকল ওয়েবসাইট, এই যে টুইটার, সকল প্ল্যাটফর্ম, বাট ফেসবুক দেখতেছেন না, তাই না? ফেসবুকে ওরা যখন যেগুলি দরকার হবে ওই তখন সেগুলি হ্যাঁ, যখন যে ওইগুলি প্ল্যাটফর্মে, এই যে আমরা সেট করবো। পিন্টারেস্ট আছে, যখন যে প্ল্যাটফর্মে প্রয়োজন হবে তখন সেই প্ল্যাটফর্মের জন্য এই যে লিঙ্কডইন আছে, আমরা এখানে ট্যাগ ক্রিয়েট করতে পারবো। আপাতত আমরা গুগল অ্যানালাইটিকের জন্য করব। হ্যাঁ, এবং এখানে গুগল আমরা কোনো ইভেন্টের জন্য না, গুগল ট্যাগ নিব। এখন গুগল ট্যাগের আইডিটা কি? ওই যে আইডিটা কপি করলাম না, কপি করে রাখছিলাম, সেটা পেস্ট করে দিলাম সিম্পলি। আর ট্রিগার করবেন কোথায়? ট্রিগারটা আপাতত সেট না করলেও হবে, বা এখানে পেন আইকনে যদি যান, এখানে দেখেন তিনটা ট্রিগার ওরা ডিফল্টে সেট করে রাখছে। তিনটা ট্রিগার ওরা কি করছে? ডিফল্টে অ্যাড করা সেট যাবে করে না আরো? রাখছে। হ্যাঁ, আরো আরো কিছু অ্যাড করা যাবে না এটার মধ্যে? হ্যাঁ, এই যে এখান থেকে আমরা যে কাস্টমলি ক্রিয়েট করব পরবর্তীতে। এখানে এখানে প্লাস আইকনে যে আমরা কাস্টম ট্রিগার সেট করব। বাট এখানে ওরা তিনটা দিয়ে রাখছে, যে তোমার অল পেজের, অল দিলাম, অল পেজের পেজ ভিউ, তারপরে হচ্ছে কনসেন্ট ইনস্টলাইজেশন, এই এই তথ্যগুলো সে দেবে। সো এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন ট্রিগারে। আর আমি যদি কোনো এক্সট্রা আরো কাস্টম ট্রিগার তৈরি করতে চাই, প্লাস এখন যে আমি তৈরি করতে পারবো। তো এখানে আমি সেভ করলাম। এটার নাম কি হচ্ছে? গুগল অ্যানালাইটিক ট্যাগ। কি দিব এটার নাম? অ্যানালাইটিক্স। আচ্ছা, ট্যাগ তো দেওয়া আছে, গুগল অ্যানালাইটিক ট্যাগ বা অ্যানালাইটিক্স। অরিজিনাল নামে দিই অ্যানালাইটিক্স ট্যাগ। কেন এই ট্যাগটার নাম দিব? বোঝার জন্য কোনটা কোন পারপাস। দেন এটা সেভ করলেন, দেন এখানে এগেইন সেভ। আচ্ছা, এখানে কিছু এরর আসছে। ট্যাগ আইডি কি ভুল করলাম আনতে?
ঠিকই তো আছে। সি এম সি আর। DSGMCR। আচ্ছা, এটা একটু আমি একটু এটাই। কেটে দিই, একটু রিফ্রেশ দিই দেখি। একটা আসেনি, কারণ সেভ দেখাবে তো, সাথে সাথে সেভ দেখাবে। আচ্ছা, আমি আরেকবার একটু চেষ্টা করি। ট্যাগ কনফিগার গুগল অ্যানালাইটিক। তিন নাম্বারটা হবে মনে হয়। আমরা মেজারমেন্ট আইডি। এটা তো আমরা যখন ইভেন্ট ক্রিয়েট করব ওয়েবসাইটে তখন লাগবে, আপাতত না এটা। আমরা আপাতত হচ্ছে গুগল ট্যাগ এটাই নিতে হবে। ছাড়া হলো। আচ্ছা, তখন কি আমি কোনো ওই যে জিটার জন্য নিল না, কিন্তু জানা মতে তো ওই জি সহ নেওয়ার কথা। আচ্ছা, আমি আরেকটু চেক করি। আমি অন্য আরেকটা কন্টেইনারে যদি চেক করি। এটা তো পেট ওয়ার্ল্ড গ্রিন থামস। এখানে যে ট্যাগে যাই, গ্রিন থামস এর ট্যাগ হচ্ছে গুগল অ্যানালাইটিক্স ট্যাগ। হুম। আচ্ছা, এটা সামহাও এই যে জি সহই কিন্তু কপি করা যায়, হ্যাঁ। এই যে ট্যাগ আইডিটা জি সহই নেওয়া যায়, কিন্তু জি সহ কেন জানি আমাকে সেভ দিল না। যাই হোক, আপনারা জি সহই দিয়ে দেখবেন যে সেভ দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে জিটা একটু জাস্ট স্কিপ করে নেবেন, ঠিক আছে। তাহলে আমি আবার আমার কন্টেনারটা চেঞ্জ করতেছি। জি এর মধ্যে সুবিধাটা কি, জি জি থাকলে কি আর না থাকলে কি? কোডটা কিন্তু জি সহই মূলত, ঠিক আচ্ছা। আছে। কোনো কারণে প্রবলেমটা দেখাইছে, ওটা গুগল কোনো একটা কারণে আমারটা হয়তো বা প্রবলেম আসছে। ও এটা পেট্রোল, হ্যাঁ এটা চলে যাচ্ছে এখন আমারটাতে। আমি এটা আরেকটা আইডি দিয়ে বা কন্টেনার থেকে আমি চেক করলাম যে ঠিক আছে কিনা। তো দেখেন আমার ট্যাগটা সেট হয়ে গেছে গুগল অ্যানালাইটিক ট্যাগ। তো এটা 1 মিনিট আগে এগো হয়েছে, বাট এটা কি অবস্থায় আছে। এখান থেকে যদি আমরা ট্রিগারে যান, যে আসলে আপনারা এখান থেকে ডিফল্টে কিছু ট্রিগার আছে, আপনি যদি নিয়ে যান ডিফল্টে ট্রিগার কনফিগারেশন, এখানে যদি ক্লিক করেন আহ, এখানে হচ্ছে আহ, এই যে আলাদা আলাদা ভাবে এগুলো আমরা সেট করতে পারবো, ঠিক আছে। কাস্টম ইভেন্ট, পেজ ভিউ, এগুলো আলাদা আলাদা, এটাতে যাব না আজকে এগুলো। কিন্তু এখানে একটা ডিফল্ট অপশন ছিল, সেটা কই। হুম, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওই ট্রিগার ট্যাক্স থেকে আমরা ডিরেক্ট ট্রিগার ওটা দেখাবো পরে। আর ভ্যারিয়েবল সেকশন দেখেন, এখানে ডিফল্টে আমাদেরকে দেখাচ্ছিল 5টা আছে, সে 5টায় যেখানে ডিফল্টে দেখাচ্ছে। এখানেও কিছু কাস্টম থাকার কথা, দেখি পাই কিনা। এই যে নিউ ক্রিয়েট, যদি কাস্টমলি ক্রিয়েট করতে চাই নিউ থেকে ক্রিয়েট করা যায়, আর ওদের ডিফল্ট কিছু ক্রিয়েট করা থাকে এই ভ্যারিয়েবলসে। কনফিগারে গেলে এই যে এখানে দেখেন পেজের ইউআরএল, মানে ভ্যারিয়েবলের কাজ কি ছিল, ওই যে ওই দুইটা থেকে আরো তথ্য ডাইনামিক ওয়েতে বের করে নিয়ে আসা। পেজের ইউআরএল, পেজের হচ্ছে হোস্ট নেম, পেজ পাথ, রেফারেল, ইভেন্ট, এখানে আর আপনি চাইলে সব সেভ করে দিতে পারেন। কন্টেনারের আইডি ওয়াইজ টার্গেট করবে, এনভায়রনমেন্ট নেম, হ্যাঁ এখানে দেখেন অসংখ্য আপনার ডিফল্টে দেওয়া আছে। এরর এরর ওয়াইজ যদি আপনি খুঁজতে চান, এরর মেসেজ যার আছে, এরর ইউআরএল গুলা, এররের লাইন দাও, ডিবাগ মুডে যে আছে তা দেখাও। ক্লিকের থেকে যদি আপনি দেখতে চান, ক্লিকের এলিমেন্ট দেখা দিতে পারেন যে এই এলিমেন্ট থাকবে। আমরা হচ্ছে ভ্যারিয়েবলে যে সেট করে দেবো যে তোমার ক্লিকে এই এলিমেন্ট গুলো যদি থাকে তাহলে সেই ক্লিকের ডেটা গুলো দাও। তাহলে এগুলো আপনি চাইলে অল সেভ করলে এই যে সব ভ্যারিয়েবল এখানে ডিফল্টে চলে আসবে। এগুলো হচ্ছে দেখেন অসংখ্য অপশন আছে। স্ক্রলিং থেকে হচ্ছে ওরা এগুলো হচ্ছে গিয়ে ওদের কাস্টম তৈরি করা, আর আমাদের কাস্টম তৈরি করতে হলে আমরা নিয়ে যেয়ে তৈরি করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন স্ক্রলিং এর আন্ডারে দেখেন কি কি আছে, স্ক্রলিং ডেপথ ইউনিট, স্ক্রলিং ডিরেকশনস। হ্যাঁ, তো এখানে ডিরেকশন ডেপথ ইউনিটের মাধ্যমে আমরা কি করবো, যে কাস্টম ভেরিয়েবলের মাধ্যমে এখান থেকে আরো ইন ডেপথ আমরা ডেটা লেয়ার নিয়ে আসতে পারবো।
দেন ভিডিওসে কি হবে, ভিডিওস হচ্ছে ওই যে ভিডিও প্রোভাইডার, ভিডিও স্ট্যাটাস, ভিডিওর ইউআরএল থেকে, ভিডিও টাইটেল থেকে, এখান থেকে যেটা প্রয়োজন আমরা বেছে বেছে নিতে পারি, বা আপনারা সবগুলোই এখানে অ্যানাবল রাখতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু আপাতত এই সবগুলো নিয়ে আমাদের জানা নাই। তো সেক্ষেত্রে আমরা সবগুলো অ্যানাবল রাখলাম, বাট কমনলি সবগুলো আমার প্রয়োজন হবে না। কমনলি কিন্তু কিছু কমন কিছু জিনিস আছে, সেগুলোই আমার বেশি প্রয়োজন হবে। কমন কিছু আছে যে ফর্মের আইডি ওয়াইজ আমি সার্চ করব, ফর্মের ইউআরএল ওয়াইজ, তাই না, এই বিষয়গুলো কমন। তারপরে হচ্ছে আপনার আর আর কি কি কমন আছে, ভিডিওর ইউআরএল, ভিডিও টাইটেল, ভিডিও ডিউরেশন, যে আমার ভিডিওতে হচ্ছে লাইক আপনি ইউটিউবকে ইন্টিগ্রেট করছেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিডিওটার হচ্ছে লাইক যে ভিডিওগুলো ডিউরেশন 5 মিনিটস লং, হ্যাঁ সেই ভিডিওর হচ্ছে আপনি ভ্যারিয়েবলস তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি অল সিলেক্ট এখানে দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, এখন এখানে কোনো সেভ নাই, বাট ফাইনাল সেভ কি, এই যে ভ্যারিয়েবল গুলো অ্যাড করলাম আর একটা ট্যাগ আপাতত সেট করলাম, এগুলার কোথায় সেভ হবে, সাবমিটে যে সেভ হবে। সাবমিট করে পাবলিশ না করলে কিন্তু আপনার এগুলো সেভ হচ্ছে না। তো দেখেন এখানে এখন একটু আগে সব কিন্তু 0 ছিল আর এইটা 5 ছিল, তাই না? এখন দেখাচ্ছে তোমার একটা ট্যাগ ক্রিয়েট হয়েছে, ভালো কথা, ট্রিগার হয় নাই কিছু এখনো, ভ্যারিয়েবল হয়ে গেছে 44টা, মানে ওখানে মনে হয় আপনার 50টা মতন মনে হয় আছে, আমি তো সবগুলো সেভ করি নাই। ঠিক আছে, অ্যান্ড পাঁচটা, 5টা মিস ডিফল্টে ছিল, আর বাকি বাকি ভেরিয়েবল 39টা গুলো আপনি অ্যাড আমরা করে নিয়ে দিচ্ছেন। আসলাম, হ্যাঁ, এন্ড ভেরিয়েবলের কাজগুলো আরো পরে আমরা আরো ডিটেইলি দেখবো। তো এখন এখানে এখন ওয়ার্কস্পেস থেকে, আচ্ছা এখন এটা একটু প্রিভিউতে যদি যায়, একটু প্রিভিউতে একটা জিনিস দেখায় আপনাদের, আরেকটা কাজ আজকে আছে, সেটার জন্য প্রিভিউতে আরেকটা যে জিনিস দেখাচ্ছি, এখানে সাইটের ইউআরএল লাগলো না, আগেরটাই সে লোড নিচ্ছে, কন্টিনিউ, ওকে। আচ্ছা এখানে ওই আগেরটা লোড নিয়েছে, মানে আমার নতুন করে ইয়া করতে হবে, হ্যাঁ এই যে কানেক্ট এখন দেখতে হবে। আচ্ছা ডিবাগিং কোনো ইরর নাই, ঠিক আছে, ভালো কথা, এটা কমপ্লিট করো দেখি। কি সমস্যা, কি সমস্যা, এখান থেকে আমি সাবমিট দিলাম, এবং সাবমিট দেওয়ার পর ভার্সন 2 থেকে কত আসছে, ভার্সন ভার্সন 3-তে আসছে, ঠিক আছে। তো এখান থেকে প্রিভিউটা আমি দেখতে চাচ্ছি, এগেন আমি একটু প্রিভিউতে যাব, সাইটের ইউআরএল, পেট ওয়ার্ল্ড, আচ্ছা দেখেন এখন বলতেছে কানেক্ট না, ঠিক আছে, একটু প্যান্থিয়ন সাইটে এই ঝামেলাটা হয়, এখন সে কানেক্ট করতে পারতেছে না, কি সমস্যা তোমার এখন কানেক্টে, এখন কানেকশন দেখাচ্ছে না কেন জানি, আচ্ছা দেখি এখন দেখায় কিনা। এখানে ডেটা লেয়ারের একটু স্ট্যাটাসটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম, কেন জানি কানেকশন পাচ্ছে না, আপাতত ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেকশন পাচ্ছে না। তো এটা কমপ্লিট করুক, আমি এই পেজটা রিফ্রেশ করে প্লাগইনে কি অবস্থা দেখি, প্লাগইনেও কিন্তু ওই যে নতুন যে ট্যাগটা ক্রিয়েট হলো ওই ট্যাগ দেখাচ্ছে না। আমাদের তো দুটো ট্যাগ, তাই না, এটা কোনো কারণে কানেকশন লস্ট হয়েছে, ঠিক আছে, কোনো কারণে কানেকশন লস্ট হয়েছে, আপডেট হয়ে যাবে। কোনো কারণে এই যে এখানে যেমন একটা দেখাচ্ছে, এখানে অ্যানালাইটিক ট্যাগটাও দেখাবে, কোনো কারণে এটা গ্র্যাব করতে পারতেছে না সে। অ্যাডিশনাল পারমিশন চাইতেছে, সেটা যেহেতু দুর্বল, ওখানে না আমরা এখানে ট্রাই করব, হ্যাঁ এখানে আমরা একটু ট্রাই করব দেখি। উম, আচ্ছা এটা একটু পরে আবার দেখছি, হ্যাঁ আর একটু পরে আবার আমরা চেক করছি, এখানে হচ্ছে আমরা একটু এই 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 অপশনগুলোর সাথে একটু পরিচয় হয়ে আসি, হ্যাঁ একটু পরিচয় হয়ে আসি। ভার্সনে গেলে তো আমার এই যে ভার্সনটা দেখায়, কখন কত ভার্সন চলতেছে, কয়টা ট্যাগ, হ্যাঁ অ্যানালাইটিক ট্যাগটা এখনো কেন জানি এখানে শো করছে না, ঠিক আছে, হয়ে যাবে আশা করি, চলে আসবে, কোনো কারণে দেখাচ্ছে না। অ্যাডমিন, অ্যাডমিনে গেলে যদি কাউকে অ্যাড করতে হয়, লাইক সব প্ল্যাটফর্মে তো আমরা অ্যাক্সেস দেওয়ার অপশন আছে, তাই না, ঠিক এখান থেকে আপনি কাউকে যদি অ্যাড করতে চান, বা আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাড করতে চাইলে এই ওয়েতে আপনাকে অ্যাড করবে। ইউজার ম্যানেজমেন্টে যদি যান,
ডাবল পেজ ওপেন হয়ে গেছে। ইউজার ম্যানেজমেন্টে গেলে আমার মেল অ্যাড্রেস দেখাচ্ছে, আমার রোলটা দেখাচ্ছে, অ্যাক্সেস আছে এটা দেখাচ্ছে। প্লাস আইকনে ক্লিক করবেন, ইউজার বা গ্রুপ ওয়াইজ অ্যাড করতে পারেন। অ্যাড ইউজারে যদি যান, ইউজার যাওয়ার পরে তার ইমেল অ্যাড্রেসটা দিবেন, লাইক এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস আপনার ইউজারের। মাল্টিপল ইউজারকে অ্যাড করতে পারবেন। দেন তাকে কোন রোল দেবেন, অ্যাডমিনিস্ট্রেটর রোল দেবেন নাকি ইউজার রোল দেবেন। ইউজার রোল হচ্ছে কিন্তু সব ধরনের কাজ করতে পারবে না, অ্যাডমিনিস্ট্রেটর রোল দিলে সে দেখা যায় যে কোনো ধরনের ট্যাগ টিগার ক্রিয়েট সেটআপ এগুলো করতে পারে, আর ইউজারে অনলি খালি সে ভিজিট বা ভিউ করতে পারবে। অথবা আমি হচ্ছে কন্টেইনারে পারমিশন দেবো, আমার এখানে অনেকগুলো কন্টেইনার আছে না। সো এখানে যদি আমি যাই যে আমি এই কন্টেনারটা এখানে দেখাচ্ছে কারণ আমি এখন এই কন্টেনার আন্ডারে আছি, পেট ওয়ার্ল্ড কন্টেনারের, আমি তাকে এখান থেকে একটা অ্যাক্সেস দেব, পাবলিশ অ্যাপ্রুভ বা এখান থেকে আলাদা আলাদা ভাবে অ্যাক্সেসও তাকে দেওয়া যায়। যে এই কন্টেনারের আমি তোমার স্পেসিফিকলি এই এই বিষয়ের উপরে অ্যাক্সেস দিলাম, দিয়ে তাকে এখান থেকে ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারেন, তার মেইলে ইনভাইটেশন চলে যাবে। অথবা আপনার ক্লায়েন্টকে আপনার মেইল অ্যাড্রেস দিলে সে আপনাকে এইভাবে ইনভাইট করবে যে ইনভাইটেশন পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, তাকে রিমুভ করতে চাইলে থ্রি ডটে ক্লিক করে এই যে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে, এই যেখান থেকে থ্রি ডটে ক্লিক করে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে সেই ইউজারটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। তাহলে ইউজারদেরকে অ্যাড করা কঠিন কিছু না, তাই না? এগুলো কাজ তো কমন, আমরা করে আসছি আগেও। তো এখন ওয়ার্কস্পেসে যাই, যে দেখি যে আমার ট্যাগটা যেটা ক্রিয়েট করলাম, হ্যাঁ এটা ট্যাগটা ক্রিয়েটেড। সাবমিটটা আমি আবার করতেছি, যে আমি যাই করতেছি তুমি এটা সেভ নাও। সেভ হলে এখানে সেভ দেখালো। উম, দেখাচ্ছে কিন্তু একটা ট্যাগ হয়েছে। হুম, একটা ট্যাগ কিন্তু দেখাচ্ছে, কিন্তু প্রিভিউতে কি জানি একটা ঝামেলা হয়েছে। আমরা আবার একটু চেক করি প্রিভিউটা এখন। ঠিক আছে, আমি যতবার সাবমিট করবো নতুন ভার্সন তৈরি হবে, ভার্সন 4। এখন একটু প্রিভিউতে দেখি, এটা আসলে সাইটের ইস্যু। আমরা যে ফ্রি সাইটে প্যান্থিয়নে এগুলো আসলে ডেটা দেখাতে বা এই ধরনের প্রবলেম গুলো করে থাকে, দেখেন দেখাচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্টই আমার কানেক্ট না, তাই না? কিন্তু আপনাদের আশা করি এরকম দেখাবে না, কারণ এরকম ইউজুয়ালি দেখায় না। হুম, এরকম ইউজুয়ালি দেখায় না। আমি আরেকটা কন্টেনারে যে আপনাদের দেখাচ্ছি, এটা আবার লোড নিবে, আবার ওই এরর দেখাবে, দরকার নাই। আমি হচ্ছে আরেকটা কন্টেনারে চলে যাচ্ছি। আহ, আচ্ছা এখানে দেখাচ্ছে ভার্সন 7। আচ্ছা, তো এখানে আমরা মনে করেন একটু প্রিভিউ মোডে যদি যাই, এটা সাইট ইউআরএল দিলাম, এখন কানেক্ট দিলাম। ওই সাইট কি আছে না ডিলেটই করে দিছি আল্লাহ জানে। তো অনেক আগের মনে হচ্ছে, না সাইট আছে। দেখেন এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ঠিকই কানেক্টেড দেখাচ্ছে, বাট ওই সাইটটা কি প্রবলেম হয়েছে আপাতত এর জন্য। তো এখানে দেখেন আমাদের যে ট্যাগ গুলো আমরা এখানে সেট করলাম, যেমন হচ্ছে লাইক হচ্ছে গুগল, এই যে গুগল অ্যানালাইটিক ট্যাগ, তাই না? এই ট্যাগটা আমরা সেট করেছিলাম। তো এই অ্যানালাইটিক ট্যাগটা যখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার এখানে ট্যাগগুলো চলে আসবে, এবং লাস্ট যে অ্যাক্টিভিটিটা হয়েছে যে ফর্মে বা যে ফরম্যাট অ্যাপ্লাই করে এই যে প্রসেসগুলো এখানে চলে আসছে। অ্যান্ড হচ্ছে এই যে এটা যদি আমি ডেটা লেয়ারে যাই, ডেটা লেয়ারে গেলে হুম, এখানে একবারে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখন কেন? কারণ আসলে আমাদের ওয়েবসাইটে তেমন অ্যাক্টিভিটি নাই। হ্যাঁ, এখানে ডেটা লেয়ার আপনাদের একটা স্ট্রাকচারটা নিয়ে তাহলে আগামী ক্লাসে ইনডেপ দেখাবো না, যেখানে ডেটা লেয়ারটা আসলে কিভাবে আসে। যেমন দেখেন এখানে ডেটা লেয়ার নাই, বা আমাদেরটা তো দেখবেন তেমন ডেটা লেয়ার হয়তো বা 2-3 লাইনের একটা ডেটা দেখায়। তো এখানে দেখা যায় যে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি বা প্রত্যেকটা অ্যাকশনের একটা ডেটা লেয়ার ক্রিয়েট হবে। এটা ক্রিয়েট হওয়ার জন্য আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম এখানে একটা ইন্টিগ্রেশন করতে হয়। সেই ইন্টিগ্রেশনটা এই যে এখানে যে এই ইন্টিগ্রেশনটা করতে হয়, এখানে যে কন্টাক্ট ফর্ম 7 আছে এটাকে অ্যানাবল করে দিতে হয়, যেন আমার ডেটা লেয়ারটা অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আমাদের যেন ডেটা লেয়ারটা অ্যাক্টিভ থাকে, এটা ক্লিক সিলেক্ট করে দেন জাস্ট সিম্পলি সেভ করে দেবেন ইন্টিগ্রেশনে যে, দ্যাটস ইট। দেন এই যে ফাইনালি সেভ চেঞ্জেস।
তখন আমাদের এখন এই সাইটটাতে আমি গেলে দেখবো যে কিছু কিছু হয়তো ডেটা লেয়ার ক্রিয়েট হবে, কিন্তু যেহেতু ই কমার্স সাইট না সেক্ষেত্রে অত বেশি লেয়ার দেখাবেন। ঠিক আছে। ওকে, তাহলে এই যে ওই যে এখানে যে হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যে আমাদের যে ডেটা লেয়ারের যে স্ট্রাকচারটা বিল্ড করার জন্য ওই প্লাগইনটা আমাদেরকে হেল্প করবে। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত, এর বেশি আলোচনা করব না। এখন আপনাদের অ্যাসাইনমেন্টটা বলে দেই। আপনারা হচ্ছে গুগল অ্যানালাইটিক ট্যাগটা এখানে সেট আপ করবেন, এবং আমি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্টিভেশন লিঙ্কটা আপনাদের দেখতে চাইতাম হয়তোবা, কিন্তু আপনি গুগল ট্যাগ ম্যানেজারের যদি অ্যাক্টিভ নাই করতে পারেন তাহলে অ্যানালাইটিক ট্যাগ কি সেট আপ করতে পারবেন? পারা যাবে? আপনি যেভাবে দেখাইছেন যেভাবে ওইভাবে করলে দেখাইছি তো ঠিক পারবো। সেভাবেই ট্যাগ ম্যানেজারটা আপনি কানেক্ট ঘটাবেন ওয়েবসাইটের সাথে। কানেকশন ঘটিয়ে ট্যাগসে যায় আপনার হচ্ছে গুগল অ্যানালাইটিক ট্যাগ, অনলি একটা ট্যাগ দিলাম, এই ট্যাগ সেট আপ করে আমাকে দেখাবেন। এটার স্ক্রিনশটের ইউআরএল দিবেন এই পুরাটা, তাহলে আমি দুটো অ্যান্সার এখানে পেয়ে যাব। এক, নাম্বার ওয়ান আপনার ট্যাগ ম্যানেজার অ্যাক্টিভ, নাম্বার টু আপনি অ্যানালাইটিক ট্যাগটা অ্যাক্টিভলি সেট করতে পারছেন। এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্সটা নেই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি আপনাদের। সিরিয়াল নাম্বার 2 আছে 30 নং ক্লাস, 39 নং ক্লাস। 2 নাই, 3, ফ্রি ছিল না। 5, সরি, 5, 6, 7, Yes, ma'am. 6. 7, 8, ইয়েস ম্যাম। 9, 10, 11, কে কে জানি দিয়েছে 11, একটু বলেন। 12, Yes, ma'am. 13, 13 এর পরে 16, 17, 16 ভাই কোথায় চলে যায় অ্যাটেন্ডেন্সের সময়? 17, 18, 22। আচ্ছা, 22 আছেন, আর কেউ আছে এখানে? হ্যাঁ, চ্যাট বক্স। 10 আছে ম্যাম। 10 সমান সমান গত ক্লাসের সমান। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন যে এই বিষয়গুলা কিন্তু আরো অনেক ইন ডেপথ বিষয়, লাইক আমি যদি অনেক এখান থেকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বললে দেখা যায় লং টাইম কথা বলা যাবে, তো এগুলো একটু রসকস বা একটু মজা কম পাবেন। এগুলা বোঝার বিষয়, টেকনিক্যাল টার্মস গুলা এগুলা বোঝার অ্যান্ড অ্যাপ্লাই করার। অ্যাপ্লাইং এর প্রসেস তেমন হার্ড কিছু না, কিন্তু অ্যাপ্লাই করতে হলে এই বিষয়গুলো আপনাকে আরো ভালোভাবে বুঝতে হবে। তো সেক্ষেত্রে একটু রসকস কম পাবেন, বিষয়গুলো একটু মজা কম পাবেন, বাট তারপরেও জানার বোঝার দরকার আছে। আপনার যদি এই রিলেটেড বিষয়ে সার্ভিস দিতে চান অবশ্যই তো এটা নিয়ে আরো আপনি ইনডিপ জানবেন। প্লাস যে ধরনের বিষয় নিয়ে কাজ করেন ওভারঅল বিষয়গুলো তো আমরা জানি ডিজিটাল মার্কেটিং এর। তাহলে এই যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর এটা রিটার্গেটিং এর, এটা মূলত হচ্ছে আমরা এই কাজগুলো করতেছে রিটার্গেটিং এর কাজটার জন্য। সো রিটার্গেটিংটা এত গুরুত্বপূর্ণ একটা কাজ ইন ডিজিটাল মার্কেটিং এ, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে জানা বোঝার অনেক প্রয়োজন আছে। ঠিক আছে, সো মনোযোগ দিয়ে রিটার্গেটিং ক্লাসগুলো করেন। জিনিসটাই রিটার্গেটিং জিনিসটাই মিস মেন। আমার কাছে ক্লায়েন্ট থাকবে মনে করেন যে আপনার 50 জন, প্রতিদিন তো আর মনে করেন যে আপনার কয়টা হবে না। ওদেরকেই মনে করেন যে বারবার করবো, নতুন আসবে, তারপর পুরাতন যেগুলি আছে এগুলিকে আবার আমার নক করতে হবে। হুম, হুম। আর এত ক্লায়েন্ট আপনার, মানে যে যে আপনি আপনার কোথায় না, রাখবেন? হাজার আমার হাজার আমার লক্ষ লক্ষ। ক্লায়েন্ট বাড়বে, আমার কাস্টমার বাড়বে, হুম। ঠিক আছে, কিন্তু যারা আমার বিজনেস চেনে, যারা একবার পারচেস করেছে বা ওয়েবসাইটে আসছে, তাদের কাছে সেল করাটা সব থেকে বেশি সহজ। দ্যাটস ওয়াই আমাদের হ্যাঁ। রিটার্গেটটা করতে হবে। ওকে, ঠিক আছে মিস তাহলে। মিস একটা একটা কথা ছিল মিস। হ্যাঁ, বলেন। এটা হলো আমাদের এই যে এক্সামের ব্যাপারে তো বলছিলেন যে এই যে 40টা ক্লাস হলে মানে আমাদের এক্সাম হবে, তো আজকে তো আপনার 39 আপনার হয়ে গেল। হ্যাঁ, হুম। তারপরে আমাদের এখন এক্সামের কি হলো, এক্সাম না, কবে এক্সাম হবে? বা আরো পরে, এই বিষয়গুলো শেষ হোক তারপরে এক্সাম। এই বিষয়গুলো শেষ হলে পরে এক্সাম। এই যে এগুলোর উপরে এক্সাম নিব, ট্যাগ ক্রিয়েট করতে দিব, ট্যাগ ট্রিগার করতে দিব, এগুলোর উপরে এক্সামটা থাকবে। হ্যাঁ। আর ওই যে বলছিলেন যে গুগল অ্যাড অ্যাকাউন্ট মানে হ্যাঁ, ওইটা ওইটা ওটা আপনারা দেখছিলেন আপনাদের অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা? কয়জনের নাই? না মিস, অ্যাড ওটা অ্যাকাউন্ট নাই, অ্যাড অ্যাড অ্যাকাউন্ট নাই।
অ্যাড অ্যাকাউন্ট নাই না? আচ্ছা, আগামী যেদিন আমি হচ্ছে অ্যাডটা দেখাবো, বা আগামী ক্লাসে যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখায়, আপনার স্ক্রিনটা দেখায়েন, একটা মেথড আছে, সেই মেথডে ট্রাই করব, হয়ে গেল তো ভালো। আর সবাই তো চেক করবেন যে যে আসছে কিনা, সাইন ইনে যেয়ে চেক করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম